আপনার ক্ষমতায় আসার মানে হলো নারীরা ঘরে ঢোকা, আপনার ক্ষমতায় আসার মানে হলো নারীদের জন্য চলাচলের সীমানা সংকুচিত হওয়া। এটিকে আপনার সাথে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে আওয়ামী লীগের বিশাল একটা বাহিনী। বলছি আওয়ামী লীগের সমর্থকদের ভোটাধিকারের ক্ষেত্রে এবং রাজনীতি করার ক্ষেত্রে সুযোগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় বড় দলগুলির বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। জামাত ইসলামের আজকের অবস্থান কি, তাদের ব্যাপারে একটু দেখা শুনতে চাই। শেখ হাসিনাকে নিয়ে শেষ অবস্থান কি আপনাদের? শেখ হাসিনা কি আর ফিরে আসার বা শেখ হাসিনাকে ফিরে আনবার, ফিরে আসা রাজনীতি আর ফিরে আনা শাস্তি মুখোমুখি করানোর ব্যাপারে আপনাদের অবস্থান কি বর্তমানে? কিছু বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেটা হলো জামাত ইসলামের বা আপনার দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এটি আমরা অনুভব করছি। নিঃসন্দেহে আপনারা সাম্প্রতিক ভূমিকাগুলিতে প্রশংসিত হচ্ছেন এবং মানুষ আপনাদের প্রতি সমর্থন দিচ্ছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসবার একটা সম্ভাবনা আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু প্রগতিশীল মনা যারা আমাদের দেশে, তাদের উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে যখনই শোনা যাচ্ছে যে আপনারা আসবেন বা ক্ষমতার অংশীদার হবেন। অনেকে মনে করছে যে বাংলাদেশ আফগানিস্তান অথবা পাকিস্তান হতে যাচ্ছে। আমাদের আমার প্রশ্ন, আগামীতে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য কোনোদিন কখনো কি আওয়ামী লীগের সাথে যোগ করা হবে? আমার প্রশ্ন। আর একটা সাজেশন দিতে চাই ছোট মানুষ হিসেবে, নির্বাচন ক্ষেত্রে সংসদীয় আসন, সংসদ থেকে আসন যদি 100 করে পেয়ার পদ্ধতিতে যে যত পার্সেন্ট ভোট থাকবে ওদেরকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সংসদে সবাই অংশগ্রহণ থাকবে, নির্বাচন যেভাবে হবে ওভাবে হবে। সংসদীয় আরেকটা জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে বৈষম্য অর্থপাচার ভোটাধিকার লুটের প্রতিবারে যে 71 যুদ্ধ রাজাকারদের জেল ফাঁসি দেওয়া হয়েছে, মেনে নিলাম একবার, কিন্তু বিগত চারবার ভোটাধিকার লুটের জন্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় লিড দিয়েছেন তাদের তো 4বার ফাঁসি হওয়ার দরকার। শব্দটা হচ্ছে যে সংসদে প্রধানমন্ত্রী বললেন লাখুমদুনি কুমিরের অর্থ আল্লাহ সকল ধর্মকে বৈধ করেছেন, খ্রিস্টান দিয়া যায়। আরেক জায়গায় বললেন যে শ্রীখ্রিস্টান মত আমাদেরকে বাস্তবে পালন করতে হবে। সড়কমন্ত্রী বললেন তিনি মনে করেন দুর্গতি নাসুদ করেন। আইনমন্ত্রী দুর্গীর কাছে দোয়া চাইলেন। ওই শেষ শব্দ ধর্মসভা বললেন কুরআনে কিছু কিছু ভুল আছে, আর এতটা ভুল আছে হাদিস শরীফে। আমি বিব্রত করছি না, আমার বাড়ি কুলাউড়া, আমার ইঞ্জিনিয়ার, যে এগুলো বলার পর একজন মানুষ, আমি যদি মুফতি হতাম আমি ফেকাটার উত্তর দিতাম, যেহেতু মুফতি নয়। এগুলো বলার পর এই ব্যক্তিগত মুসলমানের থেকে আউট হয়ে গেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, ভিডিও শুরুতে যেসব প্রশ্নগুলো আপনারা শুনেছেন, এই প্রশ্নগুলো করা হয়েছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমানকে। গতকালকে ফেস দ্য পিপুলে আমিরে জামাতের একটি সাক্ষাৎকে নেওয়া হয়। সেখানে ফেস দ্য পিপুলের পরিচালক সাইফুল সাগর ভাই, এবং সেখানে সেই আলোচনায় সাধারণ মানুষকেও অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেখানে সাধারণ মানুষও আমিরে জামাতকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলেন। জনতার মুখোমুখি হয়েছিলেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। তো জনতার মুখোমুখি হয়ে এসব প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। এসব প্রশ্নের জবাবে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আসলে কি বলেছে, আসুন আমরা বিস্তারিত জেনে আসি। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। জনাব ডক্টর শফিকুর রহমান, 1971 সালের পর 2024 ছিল বাংলাদেশের আমাদের এই জাতির জন্য খুবই বিশেষ, আমি বলবো যে স্যাক্রিফাইস, যেটা বাংলাদেশের এই বর্তমান প্রজন্ম এর আগে 1971 সালের ইতিহাসের কথা শুনলেও কিন্তু দেখার যে একটা বেদনাদায়ক অধ্যায় বাংলাদেশের ইতিহাসে, সেটি ছিল 2024-এর 5ই আগস্ট পর্যন্ত। সেই 5ই আগস্টের যে পরিবর্তন, সেই পরিবর্তনের পেছনের বিশাল অবদান রয়েছে, বিশাল রক্ত বাহিত হয়েছে অনেকের। কিন্তু ওই দিনগুলোর মধ্যে অবদান নিয়ে বিতর্ক আমাদের মধ্যে শুরু হয়েছে, এবং আপনি ভালো করে জানেন সেখানে কারা রক্ত দিয়েছে, কাদের অবদান বেশি ছিল, সেখানে মাস্টার মাইন্ড, এই ধরনের অনেক বিতর্ক। কিন্তু আপনাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, জামাত ইসলামী, বিএনপি, অন্যান্য দলগুলো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের অবদানগুলিকে অনেকটাই আমি বলবো যে একটু হলো প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, বা বলা হচ্ছে যে তাদের অবদান কতটা আদতে ছিল কিনা, তাদের ভূমিকা কি ছিল বা আপনাদের ভূমিকা কি ছিল। আপনার কাছে একটু শুনতে চাই, আসলে সেই সময় ছাত্রদের ভূমিকা নিঃসন্দেহে অনস্বীকার্য, কিন্তু রাজনৈতিক দলগুলির অবদান আসলে কি ছিল, কিভাবে আপনার অবদান রেখেছে শুনতে চাই। এটা দিয়ে শুরু করতে চাই। জনাব ডক্টর শফিকুর রহমান। আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে 15.5 বছর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট এই জাতির গাড়ি থেকে বসেছিল। তারা 2008 সালে একটি বোঝাপড়ার মধ্য দিয়ে তৎকালীন মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল তাদের সাথে একটা ব্যাকডোর অ্যারেঞ্জমেন্ট করে ক্ষমতায় এসেছিল। আপনি প্রশ্ন করতে পারেন যে ব্যাকডোর কেন? এটা আমার কথা নয়, এটা স্বয়ং আওয়ামী লীগের অথবা তাদের সঙ্গীদেরই কথা। এরশাদ সাহেব সংসদে দাঁড়িয়ে বলেছিলেন আমাদের ভুলে গেলে চলবে না, আমরা জনগণের ভোটেই শুধু এখানে ক্ষমতায় আসি নাই, তার পিছনে আরেকটি অ্যারেঞ্জমেন্ট ছিল। তো এতদিন জনগণ যা বলতো এরশাদ সাহেব সেটাই বলে দিলেন 9 সালের পার্লামেন্টে। এবং এটাই জানেন সবাই যে এরশাদ সাহেবের দল বরাবরই আওয়ামী লীগকে বৈধতা দিয়ে এসেছে। তারা একদিকে প্রধান বিরোধী দল হলো, আবার সাথে সাথে তারা আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগদান করলো। এক আশ্চর্য ব্যাপার, দুনিয়ায় এরকম কোথাও ডেমোক্রেসির এত অদ্ভুত কম্বিনেশন হয়েছে কিনা আমি জানি না। তো সেই থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রথমে বিডিআর এর সদর দপ্তরে আমাদের সেনাবাহিনীর চৌকস, দেশপ্রেমিক এবং প্রতিশ্রুতিশীল যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, হ্যান্স ফ্রম মেজর জেনারেল টু ক্যাপ্টেন, 57 জন অফিসারকে তারা নির্দয়ভাবে নির্মমভাবে হত্যা করার ব্যবস্থা। তাদের পরিবারের সদস্যদেরকেও ছাড় দিল না, তাদেরকে অনেকে হত্যা করল। এবং সেই হত্যা রহস্যটা এখনো জানতে পারলো না। এমনকি সেনাবাহিনী তারা গঠিত,
যে তদন্ত কমিশন হয়েছিল তারও রিপোর্ট জাতিকে জানতে দেওয়া হয়। সবকিছুতে একটা লুকোচুরি অবস্থা ছিল। এমনকি হত্যাকাণ্ড সংগঠনের পর পিলখানা এলাকার গোটা এলাকার বৈদ্যুতিক বাতি নিভিয়ে অন্ধকার করে খুনিদেরকে নিরাপদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তো সবকিছু তো সরকারের নিয়ন্ত্রণে ছিল, তাহলে এতগুলা ঘটনা ঘটলো। এমনকি সেনাবাহিনীর কমান্ডো ট্রুপস যখন তাদের সঙ্গীদেরকে উদ্ধার করার জন্য একদম গেট পর্যন্ত চলে গিয়েছিল, প্রধানমন্ত্রী তাদেরকে থামিয়ে দিয়েছিলেন, বলেছিলেন যে আমি দেখছি, তোমরা অপেক্ষা করো। সেই অপেক্ষার পালায় সবকিছুই শেষ হয়ে গেল। তারপরে প্রধানমন্ত্রী বিডিআর এর কতিপয় সিনিয়র সদস্যদেরকে নিয়ে উনি যমুনায় বৈঠক করলেন, রাষ্ট্রীয় অতিথি বললেন, তাদেরকে আহ্বান করলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন, তাদেরকে নিরাপদে যাওয়ার সুযোগ করে দিলেন। সেখান থেকে কাউকে কিন্তু গ্রেফতার করা হয়। পরবর্তী পর্যায়ে জনগণের চাপে বাধ্য হয়ে তারা বিডিআর এর সদস্যদের পাশাপাশি দুই একজন রাজনৈতিক নেতাকেও তারা গ্রেফতার করেছে। তাদের মধ্যে একজন পিন্টু সাহেব ছিলেন, পুরান ঢাকার এমপি, লালবাগের এমপি, আপনি জানেন, নাসিরউদ্দিন পিন্টু। তো তিনি তো পরে জেলে মারাই গেলেন, বলা হলো হাত অ্যাটাক করে মারা গেছে। আল্লাহ ভালো জানেন তার মৃত্যুর প্রকৃত রহস্যটা কি ছিল। একজন তারা তাজা যুবক, আমি তাকে চিনতাম ব্যক্তিগতভাবে, একসাথেই জেলে কিছুদিন ছিলাম বলে। এরপরে বিডিআর এর এই বাহিনীটাকে একই সাথে ধ্বংস করে। বিডিআর এর পর্যন্ত কিন্তু 350 অধিক জেলের ভিতরে মারা গেল তাদের সদস্য, বিভিন্ন ভাবে মারা গেছে। এই বাহিনীর নাম পরিবর্তন হয়ে গেল, লোগো পরিবর্তন হয়ে গেল, ড্রেসের কালার পরিবর্তন হয়ে গেল, সবকিছুই নেছাড় হয়ে গেল। অথচ বিডিআরও কিন্তু আমাদের একটা গর্বের প্রতীক ছিল। 2000 সালে কুড়িগ্রাম সীমান্তে যা ঘটেছিল রোমারিতে, নিশ্চয়ই আমাদের এটা মনে আছে। তো অনেকে বলেন যে সেটারই প্রতিশোধ নেওয়া হয়েছে, কারণ বিডিআর এর মূল কমান্ডটা থাকে আর্মির হাতে। তখন কিন্তু বিডিআর এর প্রধান ছিলেন মেজর জেনারেল আলম ফজলুর রহমান। পরে তাকে কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়, এক ধরনের ওএসডি করে রাখা হয়েছিল। আল্লাহ ভালো জানে। এইরকম ধারাবাহিকতায় পরের বছরটা 2010 সালে জামাত ইসলামের উপরে আঘাত আসে এবং জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়। ক্রেডিবল কোনো সাক্ষী কিংবা তদন্ত রিপোর্ট তারা পেশ করতে পারেনি, সবকিছু গায়ের জোরে হয়েছে। সেই আদালত নিয়ে কি কেলেঙ্কারি হয়েছে সবাই জানে, ওয়ার্ল্ড ওয়াইড এটা ক্রিটিসাইজড হয়েছে এবং সারা বিশ্ব বলতে গেলে এই বিচারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে অনেক রিকমেন্ডেশন দিয়েছে, সরকার কিছুই কানে তুলেনি, যার কারণে আমাদের 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে, 5 জনকে ফাঁসি দিয়ে বাকিদেরকে জেলের ভিতরে তিলে তিলে। এই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের 550 মতো সহকর্মী জুলাই বিপ্লবের আগেই তারা মারা গেছেন। সরকার, আমাদের বেশ কিছু ভাই তারা গুম হয়েছেন, তাদের 2 জন ছাড়া কেউ ফিরে আসেন। তারা কোথায় আছে আমাদের পরিবারগুলো জানে না, আমরাও জানি, আল্লাহ ভালো জানে। এইভাবে খুনের নেশা চলতেই থাকলো। তবে এটা শুরু হয়েছিল কিন্তু 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে লঘুবইটার তাণ্ডবে যে 6 জন মানুষকে স্পষ্ট দিবালোকে অত্যন্ত নির্মমভাবে খুন করে তাদের দেহের উপর উঠে নৃত্য করেছিল আওয়ামী লীগ এবং তার সহযোদ্ধারা। সেই খুনের হত্যাকাণ্ডের ডাক দিয়েছিলেন কিন্তু স্বয়ং শেখ হাসিনা। তার দলের লোকদেরকে তিনি ঢাকায় লঘুবইটা নিয়ে আসতে বলেছিলেন। তারা যে লঘুবইটা দিয়ে নির্মমভাবে এইভাবে মানুষ খুন করবে এটা কিন্তু মানুষ বুঝতে পারে। সেই থেকে শুরু করে এই 24 জুলাইয়ের আগ পর্যন্ত জামাত, বিএনপি, হেফাজত, আলিম উলামা, বিভিন্ন দলের, এমনকি সাধারণ নিরীহ মানুষকেও কিন্তু তারা খুন। অতএব এই শাসকের হাত এবং শাসক গোষ্ঠীর যারা সহযোগী তাদের হাত কিন্তু বাংলাদেশের মানুষের রক্তে ভেজা। এদের চোখ লাল চোখ, রক্তের চোখ। এইরকম অবস্থা যখন দেশে চলছিল, এর ভিতর দিয়ে 3টা নির্বাচন অতিক্রম হয়। 14 সালের নির্বাচন, তারপরে 18 সালের নির্বাচন এবং 24 সালের নির্বাচন। সেই নির্বাচন নিয়ে যে বিতিকিচ্ছা হয়েছে তা জাতি এবং বিশ্ব সম্প্রদায় তার সাক্ষী। 14 নির্বাচনে 300 আসনের মধ্যে 154টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচনের আগেই নির্বাচিত হয়ে যান আওয়ামী লীগের লোকেরা। বাংলাদেশে কি প্রার্থীর খরা পড়েছে? যে এই দেশে প্রার্থী দাঁড়াবার মতো কোনো লোক ছিল না। পরিবেশটা এমনই তারা তৈরি করেছিল যে সেই নির্বাচনকে সমস্ত মানুষ বিনা করে প্রত্যাখ্যান করছে। কার্যত এটা একদলীয় নির্বাচন ছিল, তারা এবং তাদের সহযোগী জাতীয় পার্টি নিয়ে তারা নির্বাচন করছে। পরবর্তী নির্বাচন যেটা আসলো, সেই নির্বাচনের আগে বিশ্ব সম্প্রদায়, আমাদের বন্ধু রাষ্ট্রগুলো যারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তারা বলতে থাকলো যে তোমরা অভিযোগ দিচ্ছ যে এদের হাতে ফেয়ার ইলেকশন সম্ভব না, তোমরা তো ইলেকশনে গেলে না বুঝো একটু ফেয়ার না ফেয়ার। ওকে, এবার আমরা বললাম ঠিক আছে, একটু দেখি যাই আমরা। আমাদেরকে তৎকালীন প্রধানমন্ত্রী বললেন, আমি অমুকের মেয়ে, আমি কথা দিয়ে কথা রাখি, আমার উপরে আস্থা রাখেন, এবার নির্বাচন হবে সুষ্ঠু এবং নিরপেক্ষ, জনগণ ভোট দিবে এবং তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত হয়ে বের হয়ে আসবে। কামাল হোসেন সাহেব বিরোধী দলের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন, যদি ওই ভোটে ওই প্রক্রিয়া আমরা ছিলাম না। আমরা তখনই বুঝেছি যে এটা গুলামিল এবং আরেক দফা জাতিকে ধোঁকা দেওয়া হবে। যিনি বলেছিলেন আমার উপরে আস্থা রাখেন, সুষ্ঠু নির্বাচন, আমি অমুকের মেয়ে আপনাদেরকে উপহার দেবো, তিনি ধৈর্য হারিয়ে, নির্বাচন ছিল 18 সালের 30 ডিসেম্বর দিনের বেলায়, তিনি 29 ডিসেম্বর দিবাগত রাত্রেই কিন্তু নির্বাচন অনেকটা শেষ করে ফেলেছিলেন। যার কারণে এই নির্বাচনকে বিশ্ববাসী এবং দেশবাসী বলে মিডনাইট ইলেকশন। আর 24-এ এসে তো একদম আমি আর ডামি, এর বাইরে আর কিছু নেই। আওয়ামী লীগ আর তার ডামি দাঁড় করিয়ে তারা এই নির্বাচন করেছে। তো এইভাবে তারা নির্বাচনী গোটা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে মানুষের যে রাইটটার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হলো, যে রাইটকে ইগনোর করার কারণে, অস্বীকার করার কারণে, সেই রাইটটাই তারা শেষ করে দিলেন, খতম করে দিলেন। অবশ্যই এটি তাদের প্রথম ইতিহাস নয়। এর আগে দেশ শাসনের প্রথমবার যখন তারা সুযোগ পেয়েছিলেন স্বাধীনতার পরে, তখন একই কাজ তারা করেছে। তখন 1975 সালের
5ই জুন সংসদে 7 মিনিট আলোচনা করে বহুদলীয় গণতন্ত্রকে শেষ করে দিয়ে তারা একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগকেও নিষিদ্ধ করেছিলেন, কাউকে বাকি রাখেন, সমস্ত দল নিষিদ্ধ, শুধু বাকশাল থাকবে। আর শেখ মুজিব যতদিন বেঁচে আছেন ততদিন তিনি এই রাষ্ট্রের প্রধান থাকবেন, বিয়ন্ড কোয়েশ্চেন, এবার বল কোয়েশ্চেন তার অবস্থান ছিল। এবারও তারা ক্ষমতায় এসে একই কাজ করেছে, একটা পরিবারকে সব ধরনের ইমিউনিটি দেওয়া হয়েছে, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তাদের ফেভারে, তাদের অনুকূলে, তাদের ব্যাপারে কোনো কথা কেউ তুলতে পারবে না, তোলা সাহস করেনি। যেই করেছে তার বাসায়, তার ঘরে, তার কর্মস্থলে জম পাঠিয়ে দেওয়া হয়েছে, তুলে নিয়ে গায়ে পড়া হয়েছে, আয়না করে রাখা হয়েছে, ডেজ আফটার ডেজ, মান্থস আফটার মান্থস। কোথায় আছে পরিবার জানে না, লোকটাও জানে না তার পরিবার কোথায় আছে। সেই কাণ্ডই তারা করেছে, বছরের পর বছর এটা তারা তাণ্ডব চালিয়েছে। এর পাশাপাশি দেশের অর্থনীতিকে লুণ্ঠন করে বিদেশে 26 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে 15.5 বছর। বাংলাদেশের ওই সময়ের বাজেট থেকে ধরে 10টা বাজেটের সমান বাজেট তারা বিদেশে পাচার করছে। সেই তারাই আবার 2-3 কোটি টাকার বিষয়ে, যে টাকার কোনো হেরফেরও হয় নাই, সেইটা নিয়ে মানুষকে কুটা দিত, উপহাস করতো এবং মানুষকে চিমটি কাটত। এমন এক আজগুবি দল, যারা সবাই ছিল মৎস্য ব্যবসায়ী, পুরা দল মাছের ব্যবসা করত। তাদের আগের বারে এই এমপি হওয়ার আগে, সংসদ সদস্য হওয়ার আগে তারা যে রিটার্ন সাবমিট করেছিল নির্বাচন কমিশনে, সেখানে সম্পদের একটা পরিমাণ বলেছে। 5 বছর পরে এসে দেখা গেছে এটা 27 গুণ, একজনের 42 গুণ বৃদ্ধি পেয়েছে। তার আয়ের উৎস দেখানো হয়েছে মৎস্য চাষ, সবাই মৎস্য চাষী হয়ে গেল, কারণ পানির নিচে সম্পদ ওটা দেখা যায় না, সুবিধা আছে, যা ইচ্ছা তাই বলা যায়। সেই রকম করে করে দেশের সম্পদকে তারা নিজের আয়ত্ত এনেছেন। তবে এটা ঠিক, তারা তাদের রিটার্নে যা দেখিয়েছেন তার চেয়ে কয়েকশো গুণ তারা এখান থেকে চুরি করে বিদেশে পাঠান। আমরা এই সমস্ত অন্যায়, অসত্য, ইরেগুলারিটিস, দুর্নীতির বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে দফায় দফায় সবগুলা দল আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন করেছি। তাতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক জীবন গিয়েছে, পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, ঘর বাড়ি ছাড়তে হয়েছে, চাকরি হারাতে হয়েছে, ব্যবসা আমাদের লটে উঠেছে। এই সমস্ত জিনিস স্বীকার করেও আমরা চেষ্টা করেছি, কিন্তু আনফরচুনেটলি আমরা এই আন্দোলনের সমাপ্তি টানতে পারি। আমাদের এই আন্দোলনের সমাপ্তিটা এই বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে ছাত্রদের তাদের কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন গড়ে উঠেছিল, কার্যত তাদের নেতৃত্বেই শেষ সফলতাটা এই জাতি পেয়েছে। এই জন্য মূল কৃতিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এই যন্ত্রণা থেকে, জুলুম থেকে জাতিকে মুক্তি দিয়েছেন। জমিনের কৃতিত্ব এই দেশের 18 কোটি মানুষের, কারণ এই আন্দোলনে কিন্তু শুধু ছাত্ররা না, অথবা শুধু রাজনৈতিক দল না, আপামর জনসাধারণের সম্পর্ক হয়ে গিয়েছে। দেশে এবং প্রবাসে সর্বত্র আমরা একাকার হয়ে গিয়েছিলাম, আমরা একসাথে যুদ্ধ করেছি, আপনিও সেই যুদ্ধে শরীর ছিলেন, যে যেভাবে যার যার অবস্থা থেকে সর্বোচ্চ যুদ্ধটা করা হয়েছে। সেই যুদ্ধের মধ্য দিয়ে এই পরিবর্তনটা আসছে। এখন আসলে কেউ কেউ কাউকে কাউকে মাস্টার মাইন্ড বলছেন, একাধিক ব্যক্তি কিন্তু এখন মাস্টার মাইন্ড হিসাবে আবির্ভূত হয়েছে। কিন্তু আমাদের দলটি, সবচেয়ে বড় মজলুম দলটি, যে দলের শীর্ষ নেতাদেরকে এক এক করে 11 জন খুন করা হলো, অসংখ্য সহকর্মীকে খুন করা হলো, সবগুলো অফিস তালাবদ্ধ করে রাখা হলো বছরের পর বছর, এবং যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, আমাদের উপরে জুলুমের কোনো কিছু বাকি রাখা হয়। আমরা কিন্তু এ পর্যন্ত কোনো ক্রেডিট ক্লেম করিনি যে আন্দোলন আমাদের অবদান, আমরাই মেইন অ্যাক্টর এখানে ছিলাম, এটা কখনো বলিনি এবং বলবো না। এটা যদি আমরা বলি তাহলে দেশবাসীকে সম্মান দেওয়া হলো। গোটা দেশের জনগণ, দেশে এবং প্রবাসে, কোনো দলের মুখের দিকে তাকায়নি, না তাকাইয়া এই নির্যাতিত মজলুম মানুষ এক ছাতার নিচে এসে গিয়েছে। এটা ছোট বাচ্চা, 6 বছর 7 বছর বয়স, রাস্তায় নেমে সে আন্দোলনে শরীক হয়ে গেছে। বড়রা তাকে জিজ্ঞেস করছে, তুমি এখানে কেন? আমি আন্দোলন করতে আসছি। কেন আন্দোলন করবো? বলে যে আমার ভাইকে মারছে ওরা, আমি প্রতিশোধ নিতে আসছি। তোমার কোন ভাই? বলে আবু সাইদ। আবু সাইদ তোমার ভাই হয় কেমন? আমার ভাই অবশ্যই, সে জনগণের জন্য আন্দোলন করে জীবন দিয়েছে, সে আমার ভাই। তুমি ছোট ভাই, তোমাকে যদি মেরে ফেলে মারবে, আমি শহীদ হয়ে যাবো, তোর মা বাবা কাঁদবে না? বলে না, বাবাকে বলে আসছি, মাকে বলে আসছি যে আমাকে যদি মেরে ফেলে তোমরা কেঁদো না, আমি শহীদ হবো। এই যেখানে দেশের মানুষের আবেগ ছিল, অতিষ্ঠ হয়ে মানুষ যেখানে সবাই রাস্তায় নেমে এসেছে। এখন কাউকে যদি পার্টিকুলারলি আমরা বলি যে তিনি মাস্টার মাইন্ড ছিলেন, অথবা পার্টিকুলার কোনো দল বা অংশের যদি আমরা অবদানকে শীর্ষস্থানে ক্লেম করি, আমি মনে করি ভাই এটা কোনো সুবিচার হয় না। এই জন্য আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে আমরা এই ধরনের কোনো দাবি করবো। 2 নম্বর, এখানে অনেকে শহীদ হয়েছেন, আমাদেরকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছেন আপনার মতো যে আপনাদের কতজন শহীদ হয়েছেন। আমরা বলেছি যারাই শহীদ হয়েছে সবাই আমার, সবাই এই জাতীয়, তারা জাতীয় সম্পদ, তাদেরকে আমরা দলীয় পরিচয় পরিচিত করতে চাই না। এটা তাদের মর্যাদা হানি ঘটবে যদি দলীয় পরিচয় আমরা পরিচিত করতে চাই, বরঞ্চ তাদের মর্যাদাকে সর্বোচ্চ জাতীয় মর্যাদায় জাতীয় বীর হিসাবে আমরা দেখতে চাই। এমনকি যারা লড়াই করেছেন, বেঁচে আছেন, পঙ্গু হয়ে অথবা অক্ষত হয়ে, আহত হয়ে, যেভাবেই থাকেন, আমরা তাদেরকেও জাতীয় বীরের মর্যাদায় দেখি, সম্মানের ওই জায়গাটাই আমরা দেখতে চাই। এই জন্য আপনি যেটা বলেছেন যে এখানে কার কি অবদান ছিল, অবদান সবারই ছিল, কিন্তু এটাকে আমি পার্টিকুলারাইজ করা আমি সঠিক মনে করি। আপনাকে অনেক ধন্যবাদ। একটা চমৎকার একটা ইতিহাস কে আপনি টেনে এনে, আমার সেই ইতিহাস নিয়ে কোনো প্রশ্ন আপনার কাছে নাই। আমি আবার বর্তমানে কিছু বিষয় আপনার কাছে প্রশ্ন করতে চাই। সেটা হলো জামাত ইসলামীর বা আপনার দলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, এটি আমরা অনুভব করছি। নিঃসন্দেহে আপনারা সাম্প্রতিক ভূমিকাগুলিতে প্রশংসিত হচ্ছেন এবং মানুষ আপনাদের প্রতি সমর্থন দিচ্ছে, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় আসবারও একটা সম্ভাবনা আপনাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। কিন্তু প্রগতিশীল মনা যারা আমাদের দেশে, তাদের উৎকণ্ঠাও কিন্তু বাড়ছে যখনই শোনা যাচ্ছে যে আপনারা আসবেন বা ক্ষমতার অংশীদার হবেন। অনেকে মনে করছে যে বাংলাদেশ আফগানিস্তান অথবা পাকিস্তান হতে যাচ্ছে। এই ভয়টা ভিত্তি আসলে দেখেন, আমাদের বিরুদ্ধে অনেকগুলো প্রপাগান্ডাই সঠিক নয়। যেমন ভেরি রিসেন্ট প্রপাগান্ডার আমি উদাহরণ দিই। ভারতের কিছু মিডিয়া তারা ক্লেম করেছে যে বাংলাদেশের চিটাগাঙ্গের 2টা মন্দিরে জামাত ইসলামী লোকেরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, হয়তো আপনিও জেনে থাকবেন। এই ধরনের মিস ইনফরমেশনের ভিত্তিতে ব্রিটেনের একজন এমপি তিনি হাউস অফ কমন্সে এরকম একটা মিথ্যা তথ্য দিয়ে বক্তব্য রেখেছেন আমাদের ক্ষেত্রে। আমরা আজকেও ব্রিটিশ হাই কমিশনারের সাথে দেখা করে এসেছি, আমরা একটা প্রতিবাদ লিপি তার হাতে তুলে দিয়েছি, এবং আমরা বলেছি যে ইন্টারন্যাশনাল একটা প্রোব বডি আসুক, তদন্ত করুক, আমরা সর্বাত্মক সহযোগিতা দেব। যদি তার সত্য প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা দেব।
এবং আমরা বলেছি যে চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত। দেখেন এই রিসেন্ট ঘটনা, এখন ফ্যাক্ট চেকার যারা আছেন অথবা রিউমার স্ক্যানার যারা আছেন, তারা বলতেছে যে এই ঘটনা বাংলাদেশের কোনো ঘটনাই না, এটা পার্শ্ববর্তী একটা দেশের ঘটনা। একটা জায়গায় গরুর ফার্মে অ্যাটাক করা হয়েছে, সেটা দেখানো হয়েছে যে ইসকনের গরুর ফার্মে দেশের মুসলমানেরা অ্যাটাক করেছে, অথচ এই ঘটনা কিন্তু ভারতের মুসলমানদের গরুর ফার্মে উগ্র কিছু লোক অ্যাটাক করেছে। সেই ঘটনাকে ঘুরিয়ে তারা বাংলাদেশের উপর ফেলে দিয়েছে। এই রিসেন্ট ঘটনাগুলোকে যেহেতু আপনার টুইস্ট করা গেল, পরিবর্তন করে দেওয়া গেল, গত 53 বছরে অব্যাহতভাবে জামাত ইসলামের বিরুদ্ধে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে, চাণক্য ফর্মুলা অনুযায়ী 100 বার অসত্য কথা বলে মানুষ কনফিউশনে পড়ে গিয়ে বলে হয়তো এটা সত্য, নাইলে 100 জন লোককে মিথ্যা বলতে পারে। আর একটা প্রবাদ চালু আছে, যার ওঠে তার কিছু হলেও ঘটে। তাইলে এত কিছু বলা হচ্ছে, হয়তো এর পিছনে কোনো কিছু আছে। কারণ আমাদের বিরুদ্ধে এই আতঙ্কের কারণ থাকে, আতঙ্কের কারণ তারা নিজেই তাদের অপপ্রচার। আপনি যদি একটা পক্ষকে প্রগতিশীল বলেন, প্রগতিশীল মানে হচ্ছে যে তারা একটা পরিচ্ছন্ন দেশ চাইবেন, দুর্নীতিমুক্ত একটা দেশ চাইবেন, গতিশীল একটা দেশ চাইবেন, যেখানে যুবকরা উচিত সঠিক শিক্ষা নেবে, শিক্ষা নেওয়ার পরে তারা তাদের হাতগুলোকে কর্মীর হাতে পরিণত করবে এবং দেশ গড়ার কাজে তারা অংশগ্রহণ করবে, যার যার যোগ্যতা অভিজ্ঞতা অনুযায়ী দেশ গড়ার কাজে অবদান রাখবে, যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকবে, যেখানে গাছতলা এবং পাঁচতলার ব্যবধান হবে না, মানুষের সম্পদের একটা ভারসাম্য যেখানে বহাল থাকবে, প্রত্যেকটা শিশু জন্ম নেওয়ার পরে তার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার, তার শিক্ষা পাওয়ার অধিকার, তার বেড়ে ওঠার অধিকার, সবকিছু সে ভোগ করবে। যদি ধনী সন্তান হয় তার মা বাপের কেয়ারে হবে, যদি অভাবী মানুষের সন্তান হয় রাষ্ট্রের কেয়ারে এসে বেড়ে উঠবে। এরকম একটা দেশকেই তো আপনি আমি প্রগতিশীল দেশ বলি। এটা যদি তারা চেয়ে থাকেন, তাহলে এই কোন জায়গাটায় জামাত ইসলামের পিছনে তারা যদি বলতেন একটু আশা করে আমাদের জন্য ভালো। এটা অন্য কিছু নয়, এটা আদর্শিক কারণ। তারা আমাদের কর্মের, পরিকল্পনার, পরিচ্ছন্নতার, আমি যদি আপনাকে একটু বলি, আপনাদের করতে পারেন নাই বলে তারা ওই অপপ্রচার রাষ্ট্র নিয়ে মানুষের মনে ভীতি সৃষ্টি করছে। জি, আমি যদি একটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি মানুষের ফোকাস এবং সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হয়ে থাকে, সেটা হলো নারীদের বিষয়টা। আপনার ক্ষমতায় আসার মানে হলো নারীরা ঘরে ঢোকা, আপনার ক্ষমতায় আসার মানে হলো নারীদের জন্য চলাচলের সীমানা সংকুচিত হওয়া। এটি কি আপনি অস্বীকার করবেন কিনা? না, আমি এটাকে স্বীকার করবো কেন? দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের আদর্শ। আমরা নতুন কোনো আদর্শ বানাই। তিনি দি হান্ড্রেডস এর প্রথম লোকটা, তিনি লেখক যিনি, তিনি তো মুসলমান ছিলেন, আপনি জানেন সেই দার্শনিকের কথা। তিনি কেন তাকে 1 নম্বরে এনেছেন? তিনি বলেছেন যে তার মাধ্যমে দুনিয়া যে ন্যায় বিচার পেয়েছে, সোশ্যাল জাস্টিস পেয়েছে, এটা অন্য কারোর মাধ্যমে দুনিয়া কখনো দেখেন। আমরা তো সেই পথ ধরে আগাচ্ছি। আর এই জাস্টিসটা নারী পুরুষ নির্বিশেষে, জেন্ডার কোনো ডিসপ্যারিটি সেখানে ছিল না, জেন্ডার ইকুয়ালিটির ভিত্তিতে তিনি এই সুবিচারটা, ন্যায় বিচারটা উপহার দিয়েছিলেন। মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে যুদ্ধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কিন্তু তার স্ত্রীদের সহ মুসলিম নারীদেরকে জায়গা করে দিয়েছিলেন যুদ্ধ করার জন্য। এমনকি ওহুদ যুদ্ধের একটা ঘটনা আমরা অনেকেই জানি, আপনি হয়তো জানেন যে ওহুদ যুদ্ধ ছিল কঠিন ভয়াবহ একটা পরীক্ষা মুসলমানদের জন্য। সেকেন্ড ফেজে মুসলমানরা আক্রান্ত হয়ে দিক বিদিক অনেকটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার শত্রুদের অবস্থা খুবই কাছাকাছি ছিল। সেই সময় একজন মহিলা, পুরুষ নয়, একজন মহিলা চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ রাসূলকে ঢাল হিসেবে প্রোটেক্ট করেছিলেন। যুদ্ধ শেষে তার শরীরে 70টা ভারী আঘাত এবং ঝুলন্ত অনেকগুলা তীর ছিল। সেই তীরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত দিয়ে কামড় দিয়ে বের করেছিলেন। সেই মহিলার নাম ছিল হযরত মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের মতো কঠিন পরিস্থিতিতে যদি মহিলারা রাষ্ট্রীয় ক্ষেত্রে অবদান রাখতে পারেন, তাহলে কোন কাজে আমরা তাদেরকে বার দিব? সেই সময় তো মহিলারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই সময় রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পরবর্তীতে খুলাফায়ে রাশিদিন মহিলাদের সাথে যারা যোগ্য তাদের সাথে পরামর্শ করেছেন এবং সমাজে তারা ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা পরিবার সমাজ পরিচালনায় অনেক জায়গায় অবদান রেখেছেন। তো বাংলাদেশ কেন আফগানিস্তান হবে, কেন অন্য দেশ হবে? বাংলাদেশ হিসাবে বাংলাদেশই থাকবে এবং একটা গর্বের বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে। বরঞ্চ বর্তমান সমাজে আমরা দেখি যে এখানে জেন্ডার ডিসপ্যারিটি আছে। কিভাবে ডিসপ্যারিটি? মহিলারা বিভিন্ন জায়গায় নিগ্রহের শিকার হন, তা তো মিডিয়ায় উঠে আসে। যার ওঠে তার অল্প অংশ আসে, সবটা আসে না। যা আসে তাও কিন্তু অত্যন্ত ভয়াবহ এবং বেদনাদায়ক। ওরকম একটা জাস্ট সোসাইটি যদি কায়েম হয়, আমরা যেটা স্বপ্ন দেখি, তাহলে ইনশাআল্লাহ মহিলারা শুধু অবদান রাখবেন না, তারা উইথ ডিগনিটি এন্ড সিকিউরিটি, ফুল সিকিউরিটি তারা তাদের অবদান রাখবেন ইনশাআল্লাহ। এবং সেদিন ওই রাষ্ট্রের নাগরিক হয়ে তারা গর্ববোধ করবে। হ্যাঁ, কিন্তু আমরা তো দেখি, কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী যিনি একজন ব্যবসায়ী ছিলেন তৎকালীন সময়, কিন্তু আজকে কি আমরা সেটা আমরা ভাবতে পারি যে জামাত ইসলামের কোন একজন নেতা কোন একজন নারী ব্যবসায়ীর অধীনে কাজ করবে? সেটা আমরা দেখি না, কারণ এখন তো নারীদের কে আমাদের মাঝে আসেন তো, নাই না। এবং কর্মক্ষেত্রে আমরা নারী পুরুষ দেখি না, আমরা দেখি যোগ্যতা। আজকে একটা মিডিয়ার সাথে আমার কথা হচ্ছিল, তো একজন বললেন যে নারী অধিকার সম্পর্কে আমি একটু জানতে চাই। আমি বললাম আপনি কি পুরুষ অধিকার অস্বীকার করবেন? আমরা তো নারী পুরুষ উভয়ের অধিকার আমরা এস্টাবলিশ করতে চাই। যার যার অবস্থানে তার সামর্থ্য অনুযায়ী তাকে সর্বোচ্চ জায়গাটি করে দেওয়া হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। আমারও ছোট 2-1টা প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আছে, সেখানে আমরা কোনো জেন্ডার এন্ড রিলিজিয়ন ডিসপ্যারিটি করি না। আমরা দেখি কার কি যোগ্যতা আছে, রিলিজিয়নও দেখি না, জেন্ডারও দেখি না। যে যেখানে অবদান রাখার জন্য অ্যাপ্রোপ্রিয়েট আমরা সেখানে তাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি, এমপ্লয় করেছি। তারা সেই এমপ্লয়মেন্টটা অত্যন্ত আনন্দে গ্রহণ করেছেন এবং তাদের অবস্থাটা এমন যে অনেকে এখান থেকে সরকারি চাকরি পেয়েছেন, কিছুদিন সরকারি চাকরি পেয়ে ওই চাকরি ছেড়ে চলে এসে বলেছেন যে আমি আবার এখানে সুযোগ পাবো না। আমরা জিজ্ঞেস করেছি এই দেশে সরকারি চাকরি লোভনীয়, আপনি ছাড়বেন কেন? বলে যে এখানে যে পরিবেশ আমরা পেয়েছি ওখানে সেই পরিবেশ নেই। মানুষ তো পরিবেশের জন্য লালায়িত, আমরা একটা ভালো পরিবেশে থাকতে চাই। তো আলহামদুলিল্লাহ, এটা আমার মুখের কথা না, কেউ ইচ্ছা করলে সেটা ভেরিফাই করতে পারে এবং দেশের একটা মিডিয়াও সেটা ভেরিফাই করে তাদের মতো করে একটা রিপোর্ট করেছে, হয়তো আপনারা অনেকে জানেন। তার মানে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলছে যে নারীদের ক্ষেত্রে আমরা নারী পুরুষ জেন্ডার ডিসপারিটি দেখি না, আমরা
দেখি যে যোগ্যতা কি, সেই যোগ্যতার ভিত্তিতে তাদেরকে নারীকে মূল্যায়ন করা। এটি এটি একটি বড় ধরনের স্টেটমেন্ট আমি মনে করি। আজকে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভেরিফাই করুন, যাচাই করবেন। তবে আমি যে একই বিষয়ে আরেকটি প্রশ্ন করতে চাই যে আপনারা নারীদেরকে প্রায়োরিটি দেন এবং সমানভাবে তাদেরকে ইয়ে করেন, কিন্তু আপনাদের রাজনীতিতে আমি যদি দেখি যতগুলি সমাবেশ হয়েছে এই সাম্প্রতিককালে, কোনো সমাবেশে নারী বক্তা নাই কেন? নারীরা নারীদের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ নারীদের সম্পৃক্ততা রাখতে হবে এরকম একটা নির্দেশনা পর্যন্ত আছে। আলহামদুলিল্লাহ, আমাদের 42%, আমাদের 33 নয়, আমাদের 42%। কিন্তু আমরা ইসলামের গাইডলাইন ফলো করার কারণে নারীরা নারীদের ক্ষেত্রে তারা তাদের বক্তব্য রাখেন, মোটিভেশন দেন, অর্গানাইজ করেন, সমাজসেবা করেন, বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। আমরা আমাদের ক্ষেত্রে করি। এটা কি দৃশ্যমান? হ্যাঁ, এটা তো দৃশ্যমান। তারা বিভিন্ন জায়গায়, বিশ্বের বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদের ডেলিগেট হিসেবে যাচ্ছেন, সেখানে ইন্টারন্যাশনাল কনফারেন্সে তারা জয়েন করছেন, দেশের বুকে বিভিন্ন এমবেসি মিশন যেগুলো সেগুলোর সাথে তাদের ইন্টারাকশন এখন হচ্ছে হবে। এগুলো তো সব স্বাভাবিক। আমরা তো তাদেরকে বার করবো না, বরঞ্চ তারা অবদান রাখতে হলে তাদেরকে তো ঘুরে ঘুরে শিখতে হবে সবকিছু। জি, ডেফিনেটলি। তাহলে একটা ধারণা আপনাদের প্রতি, এটা আপনি স্পষ্ট করলেন, কিন্তু আরেকটা ধারণা রয়ে গেছে যে আপনাদের জামা কাপড়, পোশাক নিয়ে। যে পোশাক নিয়ে আসলে সবচেয়ে বড় বাধা মনে করে নারী সমাজ, বিশেষ করে প্রগতিশীল করা। তারা মনে করে যে মানে আপনারা পোশাক পরাটাকে একটা বাধ্যতামূলক এবং ইসলামের দোহাই বলুন নাম দিয়ে আপনারা তাদেরকে একদম পুরোপুরি হিজাব বলা, বোরকা বলা এগুলোর ভিতরে ঢুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি আপনাদের মধ্যে আছে। আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছেন যে নারীরা যার যার মতো পোশাক পরবে, পোশাকের মধ্যে আপনাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এদিকে আবার অন্য পক্ষ, যারা ইসলামী পক্ষ, তারাও একটা বিতর্ক তুলেছে। তার মানে কি আমি ঠিক কথাটা ওভাবে বলিনি, আমি কথাটা ঠিক ওভাবে বলিনি, আমি কথাটা কিন্তু সবিস্তারে বলেছি। আমি বলেছি একটা মানে আমাদের একটা কর্মী সমাবেশ, সাতক্ষীরার কর্মী সমাবেশ, আমি বলেছিলাম যে এই দেশে অনেকে মহিলাদের ব্যাপারে আতঙ্ক সৃষ্টি করা হয় যে জামাত ইসলামের ক্ষমতায় আসলে মহিলাদেরকে এই করবে ওই করবে, ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখবে এবং তাদের ইচ্ছা মতো পোশাক পরতে বাধ্য করবে। আমি বললাম না, ঘরের মধ্যে তালাবদ্ধ করা হবে না, আবার ইচ্ছা মতো জোর করে পোশাকও পরানো হবে না। বরঞ্চ যারা হেজাব নিকাব করতে চাইবে তাদেরকে বাধাও দেওয়া হবে না, আর যারা করতে চাইবে না তাদেরকে জোর করে বোরকাও পরানো হবে না। তবে সেই রাষ্ট্রে স্বাভাবিকভাবেই সংস্কৃতির বিকাশের সাথে সাথে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়। তখন অনেকেই হয়তো তারা ইসলাম যে শালীনতার পোশাকটাকে প্রেসক্রাইব করে, ওই কালো বোরকা কিন্তু ইসলামের প্রেসক্রিপশন আছে, কালো বোরকাই পড়তে হবে। ইসলাম বলেছে শালীন পোশাক পরতে হবে, বড় চাদর গায়ে দিতে হবে এবং চেহারার যে সৌন্দর্য এটা প্রকাশ করে না বেড়ানো। এর মাঝে ক্ষতি মন্দ সেই বিতর্কে আমি এখন যাচ্ছি না, দুনিয়া অনেক কিছু এই ব্যাপারে এখন ভুক্তভোগী, আমি ওইদিকে যাচ্ছি। আমি বলতেছি যে ইসলাম একটা ডেফিনেশন দিয়েছে, আল্লামে হাকিমে কোরআন শরীফে সেই ডেফিনেশনটা এসেছে। এর বাইরে গিয়ে কড়াকড়ি আরোপ করার কোনো অধিকার আমাদের নাই। এখন আমাদের দেশে কি শুধু মুসলমানরা বসবাস করে? এই দেশে অন্য ধর্মের লোকেরা আছে না? তা আমি যে অন্য ধর্মের লোক, তাকে আমার ধর্মের পোশাক জোর করে পরানোর অধিকার কি আমার আছে? তো সেই বোনটা, সেই মাটা, আপনার ধর্মের কাউকেও কি আপনি আমি সেটাতেও আসতেছি, ওই ধর্মের লোকদেরকে তো আমরা কোনোভাবেই কোনো অধিকার রাখি না জোর করে ইসলামের পোশাক পরে দেওয়ার। এরপরে আসেন আমাদের ধর্মের যারা, আমাদের ধর্মের লোকদেরকে আপনি মরাল মোটিভেশন না দিয়ে, এনকারেজ না করে আপনি শক্তি করে যদি পোশাক পরে দেন, এটা কি পোশাক হবে? এটা তো তার উপরে একটা বাড়তি বার্ডেন আপনি চাপাই দিলেন। আপনি তাকে বুঝতে দেন এর সৌন্দর্যটা, এরপরে যে বুঝে স্বেচ্ছায় সানন্দে কবুল করবে ওয়েলকাম, যে করবে না তার উপর আমরা জোর করবো? জোর করলেই হয়ে যাবে? এটা তো হবে না। অতএব নেকাব হিসাব যে করবে তাকে যেমন ওইটা খুলতে বাধ্য করা যাবে না, ঠিক তেমনি ভাবে যে করবে না তাকে জোর করে পড়ানো যাবে। তো অনেকে বলে যে এটা আফগানিস্তান হয়ে যাবে, না না, বাংলাদেশ তো বাংলাদেশই থাকবে, আফগানিস্তান হবে কেন? আমাদের এত সুন্দর দেশ ছেড়ে আমরা আফগানিস্তান যাবো কিনা? ওটা তো পাথুরে দেশ, মরুভূমির দেশ, গাছপালার অভাব, শুষ্ক আবহাওয়া, আমাদের মানুষের জন্য তো এটা মানাবে না। বলবে না রূপ করতে বলতেছে, রূপ করতেও বাংলাদেশ আফগানিস্তান হবে না। আফগানিস্তানের লোকেরা তাদের মতো করে তাদের দেশ চালাবে, বাংলাদেশের লোকেরা বাংলাদেশের মতো করে তাদের দেশ চালাবে। তাহলে আপনার কাছ থেকে আমি দুটি বিষয় নিশ্চিত হলাম। এখনো নারীদের, আপনারা যদি কখনো ক্ষমতায় যান, নারীদের চলাচলের ক্ষেত্রে আপনাদের কোনো বাস থাকবে না এবং পোশাক আশাকের ব্যাপারে আপনাদের নির্দিষ্ট কোনো ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে, যেটা আফগানিস্তানে আছে। কারণ আফগানিস্তানের বিষয়টা এই কারণে আসলে আফগানিস্তানের অনেক কিছুই আমাদের ইসলাম ধর্মের নামে তারা অনেক চাপিয়ে দেওয়া, জোর করে যে তোমাকে এটা করতে হবে, ওটা করা যাবে না, এই জাতীয় বিষয়গুলিকে আপনারা কখনো ফলো করছেন না। আপনারা এই ধরনের কোনো বার আপনারা জনগণের উপরে দিবেন, বিশেষ করে নারীদের পোশাকের উপরে, যে যার মতো করে পোশাক করতে পারবে। তবে হ্যাঁ, ডেফিনেটলি আপনাদের পরামর্শ থাকবে যে ইসলাম ধর্ম যারা ফলো করে তারা যেন তাদেরকে মরাল মোটিভেশন দেওয়া হবে, মোটিভেশন দেওয়া হবে, বাস দেওয়া বা নির্দেশনা দেওয়া বা কোনো ধরনের বাধ্যতা কিছু করা হবে না, জোর করে জোর করে কিছু। আপনি আজকে লাইভে স্টেটমেন্ট দিচ্ছেন, এগুলো রেকর্ড হচ্ছে, যারা এটা দলিল হিসেবে থাকবে। অবশ্যই এটা তো আপনার আর্কাইভের প্রপার্টি হয়ে যাবে, জি, এবং এটা বিশ্ব সম্প্রদায়ের প্রপার্টি হয়ে যাবে, আপনারও আয়ত্তে থাকবে না। রাইট। তাদের কর্মক্ষেত্রে অবদানের ক্ষেত্রে আমরা আরো একটু জাস্টিস করার পক্ষে। একজন মহিলা সন্তান ধারণ করেন, জি, তিনি বুকের দুধ দিয়ে লালন পালন করেন, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে একজন বাপের চাইতে মায়ের অবদান অনেক বেশি থাকে। আবার সেই মহিলাই যদি কর্মক্ষেত্রে অবদান রাখতে গিয়ে পুরুষের মতো 8 ঘন্টা তার ডিউটি করা লাগে, তাহলে এটা জাস্টিস পালন হবে। বলছে কোরআনিক স্টেট যখন হবে সেখানে তার ডিউটি লাঘব করে দেওয়া হবে, শুধু ম্যাটারনিটি লিভই পাবেন না, উনি নিয়মিত ডিউটিতেও একটা কনসেশন পাবেন, নাহলে তো তারপরে জাস্টিস পাবেন না। আমরা মহিলাদেরকে সব দিক থেকেই সম্মানিত করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন। যে সম্মানিত করবেন, কিন্তু সংসদে কতটুকু সম্মানিত করবেন, কতটুকু অংশগ্রহণ থাকবে সংসদে? থাকবে, তাদের মধ্যে যোগ্য যারা তারা আসবে। আমাদেরও তো সংসদ সদস্য, আমার স্ত্রীও তো সংসদ সদস্য, আমরা কি নিষেধ করছি না? আমি সংসদে যাই না, আমার ওয়াইফ তো গিয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমারও জানা ছিল যে আপনি এটা একটা চমকের একটা তথ্য। যাক,
তার মানে নারীদের ভয়ের তেমন কিছু নাই, এটা আপনি অন রেকর্ড বলছেন। এবং আমি তাহলে প্রিয় দর্শকদেরকে আমি বলে বলে রাখতে চাই, আপনারা কিন্তু যুক্ত হবেন, আপনারা অনেকেই লিঙ্ক চাচ্ছেন কিভাবে যুক্ত হবেন। আমরা জানি যে আপনারা অবশ্যই উৎকণ্ঠার মধ্যে আছেন, একটা উত্তেজনার মধ্যে আছেন যে সম্মানিত আমিরকে আপনারা কল দিবেন, প্রশ্ন করবেন। সেই জায়গাতে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো যে আপনারা একটু ধৈর্য ধরে, আমি একটু পর ইউটিউব এবং ফেসবুকের কমেন্ট বক্সে আপনাদেরকে জুম লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটি ধরে আপনারা আমার সাথে যুক্ত হবেন। আমি আরো অনেকগুলো বিষয় আছে আপনার কাছে যাবো। এই ক্ষেত্রে আমি একটু বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু কথা বলতে, রাজনীতি নিয়ে কথা বলতে, সেটি হলো আওয়ামী লীগের ব্যাপারটা। সদ্য পতিত শেখ হাসিনা সরকার যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু রয়ে গেছে আওয়ামী লীগের বিশাল একটা বাহিনী। তাদের হয়তো বলা হচ্ছে 20 থেকে 30% সমর্থক রয়েছে আওয়ামী লীগের। তাদের ভবিষ্যৎ কি হবে? আমি যদি বলি যে আওয়ামী লীগের সমর্থকদের ভোটাধিকারের ক্ষেত্রে এবং রাজনীতি করার ক্ষেত্রে, সুযোগ দেওয়ার ক্ষেত্রে আপনাদের বড় বড় দলগুলির বিভিন্ন ধরনের বক্তব্য শুনতে পাচ্ছি। জামাত ইসলামের আজকের অবস্থান কি, তাদের ব্যাপারে একটু শুনতে চাই। দেখেন, আওয়ামী লীগ একটা পুরোনো দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের আগে সবচেয়ে পপুলার দল ছিল। মুক্তিযুদ্ধের পরেও তারা দেশ শাসন করেছেন। এরপরে তারা 21 বছর ক্ষমতায় ছিলেন না। তারা আবার ক্ষমতায় এসেছিলেন 1996 সালে। 96 থেকে 2001 তারা দেশ শাসন করেছেন। সেই দিন তারা গণভবন ছাড়তে চাননি। ক্ষমতা হারানোর পরেও তারা গণভবন ছাড়তে চান, বলেছিলেন যে আমি কোথায় গিয়ে উঠবো। তো পরে গিয়ে উনি কোথায় উঠলেন ছাড়া? নিশ্চয়ই তার একটা ঠিকানা ছিল বলেই কেন উঠলেন। 2 নম্বর কথা হচ্ছে, বাংলাদেশের সকল মানুষের কিন্তু রাজধানী ঢাকায় নিজস্ব ঘর বাড়ি নাই। তারা কোথায় থাকে? তো জনগণের নেতৃত্বে যারা দেন, তারা এটা বলতে পারেন না যে আমি কোথায় গেলাম। জনগণ যেভাবে থাকবে আপনি সেভাবে থাকবেন জনগণের সাথে, কোনো সমস্যা নেই। সেই আওয়ামী লীগ 5 বছর পরে কিন্তু আর ক্ষমতায় ফিরে আসতে পারলো না। তারা 4 দলীয় ঐক্যজোটের সামনে দাঁড়াতে না পারে শোচনীয়ভাবে তারা পরাজিত হয়। আওয়ামী লীগ কিন্তু, আপনি যেটা বলছেন যে তাদের এখন কি হবে, এটা আওয়ামী লীগকে ডিসাইড করতে দেন আর জনগণকে ডিসাইড করতে দেন। আওয়ামী লীগ আগে ডিসাইড করুক তারা আদৌ কোনো ইলেকশন চায় কিনা, ইলেকশনে বিশ্বাসী কিনা, গণতন্ত্রে বিশ্বাসী কিনা, ভোটে বিশ্বাসী কিনা, রাষ্ট্রের সিস্টেম কিপিং এ বিশ্বাসী কিনা, সংবিধানকে মানার ক্ষেত্রে তারা আন্তরিক কিনা। তারা তো প্রমাণ দিতে পারেনি। বরঞ্চ ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরেও প্রতিদিন কিন্তু তারা আমাদেরকে ডিস্টার্ব করছে, যেটা আপনার মিডিয়া এবং অসংখ্য মিডিয়া উঠে আসতেছে। মিথ্যা প্রপাগান্ডা সারা দুনিয়ায় ছড়িয়ে বাংলাদেশের বদনাম করা, বাংলাদেশকে অপমানিত করা, বাংলাদেশের ভিতরে আনরেস্ট সৃষ্টি করা, বিভিন্ন উপসর্গ তৈরি করা। তারা তো এগুলো চালিয়ে যাচ্ছে। এটা তো গণতন্ত্রের পথ নয়। তাদের এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করছে যে তারা আসলেই গণতন্ত্র কিংবা নির্বাচনে বিশ্বাসী। জনগণের উপর তাদের কোনো আস্থা নেই। আমি আওয়ামী লীগের মধ্যে অবশ্যই তাদের মধ্যে কিছু বিবেকবান লোক থাকতেও পারে। আমি তাদেরকে অনুরোধ করবো যে খোলা চোখে, খোলা মনে আওয়ামী লীগের কাজগুলো পর্যবেক্ষণ করে দেশ এবং জাতির জন্য আওয়ামী লীগ আসলেই কি ভালো কিছু নাকি অন্য কিছু আপনারা বিবেচনায় নেন। তারা যদি বিবেচনায় নেন তাহলে তাদের কাছে একটা উত্তর চলে আসে, এটা আমি বিশ্বাস করি। অন্যদিকে আপনাকে একটা সুযোগ দিবেন কিনা যে হ্যাঁ ঠিক আছে এই যে 24 গণহত্যা যেটা হয়ে গেল, যে মা তার সন্তান হারিয়েছে, বাবা সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামী হারিয়ে বিধবা হয়েছে, সন্তান বাপ হারিয়ে এতিম হয়েছে, তারা জবাব দেবে এটা আওয়ামী লীগকে। এই খুনের প্রেক্ষাপটে তাজা রক্তের উপরে দাঁড়িয়ে এখন ইলেকশনে তারা আনতে চায় কিনা, দেখতে চায় কিনা, এটা তাদের কথাটা শোনা দরকার। তারা কি বলতে চায়? হাত পা হারিয়ে যে সন্তানেরা আমাদের বঙ্গুত্ব বরণ করে এখন হাঁপাচ্ছে, তারা জবাব দেবে। হাসপাতালের বেডে এখনো স্পাইনাল ইনজুরি নিয়ে যারা প্যারালাইজড হয়ে 2 হাত 2 পা প্যারালাইজড হয়ে বেডে পড়ে আছে, আর একটা দিন উঠে বসতেও পারবে না, জীবনে দাঁড়াতেও পারবে না, ওদের ম্যান্ডেট নেওয়া হোক, ওরা কি চায়? এই সমস্ত কিছু বিবেচনায় নিয়ে আওয়ামী লীগ যেভাবে প্রতিদিন রাষ্ট্রকে এম্বারেস করার জন্য, ডিস্টেবিলাইজ করার জন্য, অশান্ত করার জন্য চক্রান্তের পর চক্রান্ত করে যাচ্ছে, আওয়ামী লীগ কিভাবে চিন্তা করে যে তারা এই ধরনের একটা সুষ্ঠু নির্বাচনের অংশ হবে? এটা আমার বলতে হবে কেন? আমি কি চাই না চাই? কিন্তু সাংগঠনিক ভাবে আপনি বলেছেন ক্ষমা করে দিয়ে আমরা দিতে চাই, আমরা ক্ষমা করে দিলাম, মানে আহত নিহতের পরিবাররাই সিদ্ধান্ত নেবে। রাজনৈতিক ভাবে আপনাদের রাজনৈতিক দলগুলো আসলে কি চায়? আগের যে কথাটা বলেছেন আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি, কথা আমি কখনো বলি। আপনি বলবেন তাহলে মিডিয়া কিভাবে আসবে? মিডিয়ার মতো করে এটা প্রচার করেছে। এখনো কিন্তু সেই ভিডিও আমাদের ইয়েতে আপলোড করা আছে, ফুল ভিডিওটা আমাদের ফেসবুকে আছে, আমাদের ওয়েবসাইটে আছে, আপনি যদি ইউটিউবে আছে, সেখানে যদি আপনি যান দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম একটাবারও নেই, মুখে নেই। সেই একই বক্তব্যে টুইস্ট করে বলা হয়েছে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। ওই সাধারণ ক্ষমা শব্দটাও আমি মুখে আনি, এটা আমার প্রপার্টি নয়। একটা দেশে সাধারণ ক্ষমা ঘোষণা করার একমাত্র অথরিটি হচ্ছে সেই দেশের প্রেসিডেন্ট, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। সরকার প্রধান হইতে পারে না, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব অথবা অধিকার। আমি কি রাষ্ট্রপ্রধান যে আমি এটা করে দিতে পারি? আমি কথা বলিও নাই, এটা কোনো প্রশ্নই ওঠে না। তাহলে আমি কি ক্ষমা করে দিয়েছি? আমি যে জিনিসটা ক্ষমা করে দিয়েছি সেটা হলো সংগঠন হিসেবে জামাতের কয়েকটা অধিকার হরণ করা হয়েছে, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নাজেহাল করে নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, দলটাকে কলঙ্কিত করা হয়েছে, অফিস বন্ধ রাখা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমটা বাদ দিয়ে আমি বলেছি যে বাকিগুলো দলের সাথে সম্পর্ক, আর প্রথমটা হলো সংশ্লিষ্ট পরিবারের সাথে সম্পর্ক, যাদেরকে খুন করা হয়েছে। আমাদের স্রেফ দলের সাথে যেটা সম্পর্কিত, আমরা বলছি কোনো প্রতিশোধ দিব না, এটা আমরা ক্ষমা করি। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। কিন্তু যাদেরকে খুন করা হয়েছে, পার্টিকুলার যে অপরাধ করেছে, আমরা বলেছি প্রত্যেকটা অপরাধের বিচার হওয়া উচিত। ভিকটিম কিংবা ভিকটিম ফ্যামিলি তারা যদি আইনের আশ্রয় নেয়, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দেবো, এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং আমরা দিয়েও চলছি। আচ্ছা, আমার বক্তব্যটা শর্তহীন ছিল না, ওইটা শর্তযুক্ত বক্তব্য ছিল, কিন্তু সেটাকে মেলাফাইট করা হয়েছে, এটা দুঃখজনক। জি, তাহলে আওয়ামী লীগের মানে পক্ষ থেকে তো আমরা শুনেছি আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ নেতা বলেছে যে আমরা ক্ষমা চাইতে রাজি আছি, আমাদের সেই সুযোগ। আপনি এইভাবে বলেন নাই, আপনি গুরুত্বপূর্ণ যে নেতার কথা বলছেন, তার শব্দটা এরকম ছিল না। তার শব্দটা ছিল যদি আওয়ামী লীগ অপরাধ করে থাকে তাইলে ক্ষমা চাইতে রাজি আছি। দেখেন এখানে দুইটা শব্দ আছে, একটা অপরাধ আর একটা ভুল। ভুল হলো আনইনটেনশনাল, যেটা এটা প্রমাণ হয়, বোঝা যায় যে এটা ভুল। ভুল করে মানুষ যদি মাপ চায়, এটা মাপ পাওয়ার উপযুক্ত সে।
কিন্তু অপরাধ করে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। অপরাধের পরে মাপ চাইলে হবে না। অপরাধ করে একজনকে খুন করে বললো যে আমি মাপ চাই, হবে না। তাকে বিচারের মুখোমুখি হয়ে এই নির্দিষ্ট অপরাধের শাস্তি তাকে ভোগ করতে হবে। এটা হচ্ছে ন্যায় বিচারের দাবি, এটা সভ্যতার দাবি, এটা মানবতার দাবি। তাহলে তা না হলে ওই ধরনের অপরাধ করতেই থাকবে অপরাধীরা, আরো বেশি দ্বিগুণ উৎসাহ করবে যদি এরকম সস্তা মাপ চাইয়া বেঁচে যায়। এই সুযোগ নেই তো, দুনিয়ার কোনো আইনের সুযোগ নেই, আল্লাহর আইনের সুযোগ নেই। অবশ্যই তার অপরাধের জন্য তাকে শাস্তি পেতে হবে। হ্যাঁ, কিন্তু রাজনৈতিক অপরাধ যখন করা থাকে সেই শাস্তি দেয় হলো জনগণ। সেই জনগণ শাস্তি দেওয়ার ক্ষেত্রে তো আপনার জনগণের কাছে সেই পরিবেশ আপনি দিতে হবে, সেই একটা উপায় দিতে হবে যে জনগণ সিদ্ধান্ত নিক যে তাদেরকে রাজনীতি রাখবে। শাস্তি দুই রকম হয়, শুধু জনগণ দেয় আপনারা না। বিএনপি এবং জামাত ইসলামকে সিদ্ধান্ত নিতে পারেন কিনা যে আসলে তারা রাজনীতি করবে কি করবে না। সেই জন্য যেটা হলো একটা নির্বাচন পদ্ধতির মাধ্যমে গণতান্ত্রিক সরকার, যেহেতু আমাদের গণতান্ত্রিক নিয়ম যেহেতু আমাদের দেশে রয়েছে, সেই সুযোগটাকে শাস্তি শুধু জনগণ দেয় না, শাস্তি আদালত দেয়। দুইটা শাস্তি হয়, রাইট। আদালতে সুনির্দিষ্ট অভিযোগের বিচার হয়ে শাস্তি নিশ্চিত হয়, আর জনগণের ময়দানে শাস্তিটা হয় অথবা মুক্তিটা হয় তার ব্যালটের মাধ্যমে। যে দলকে সে ভালোবাসে সেই দলকে সে তার ব্যালটে ভোটটা দিয়ে তার পক্ষ নেয়, আর যে দলকে ঘৃণা করে সেই দল থেকে দূরে থাকে, দলকে শাস্তি দেয়, সেটা জনগণের শাস্তি। কিন্তু আদালতের শাস্তি যদি না থাকে, কোনো দেশে যদি আইনের শাসন না থাকে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত না থাকে, কিসের আপনার ইলেকশন আর কিসের সভ্যতা? কোনো সভ্যতাই তো টিকবে না, সব তো এলোমেলো হয়েছে। অর্থাৎ আমরা তো চাই যে তাদের বিচারটা আগে হোক, যাতে আগে তাদের বিচারটা দেখুক, এরপরে যদি তারা বিচারের নির্দোষ প্রমাণ হয় বাংলাদেশের রাজনীতি করবো, অসুবিধা নেই আমাদের। কিন্তু এটা তো আপনি বললেন যারা অপরাধ আপনাদের চোখে বা আদালতের চোখে, তো তাদের তো প্রায় 25 বা 30% সমর্থক গোষ্ঠী রয়েছে। বাকিদের অবস্থা কি হবে? বাকিরা কি তার মানে অপরাধ যে করে আর অপরাধকে যে সমর্থন করে তাদের ডিফারেন্স থাকে। আওয়ামী লীগের কেউ কি বলছে অপরাধের সময় যে তোমাদের এই অপরাধের সাথে আমরা নাই? কেউ প্রতিবাদ করেছে? হ্যাঁ, আওয়ামী লীগের পতনের পর কেউ কেউ বলতেছে। এটা তো মরণোত্তর বিচারের মতো বিষয়টা। তখন বলেননি কেন? এখনকার বলাটা এটা যে আসলে জনগণকে আরেকটা বিপদে ফেলা, ধোঁকা দেওয়া নয়, এটা বুঝবো কিভাবে? তখন কেন বললেন না? আপনি যদি আওয়ামী লীগের মন্দ নীতি পলিসির সমর্থক না হয়ে থাকেন, খুনের গুমের লুণ্ঠনের সহযোগী না হয়ে থাকেন, তো তখন প্রতিবাদ করেননি কেন? আপনি কেন বললেন না তখন যে দল কোনো ব্যক্তির নয়, গোষ্ঠীর নয়, দল আপামর জনগণের, কর্মী সাধারণের, আমরা কর্মীরা এই সমস্ত অপরাধের সাথে নাই? যদি এরকম কেউ বলে থাকে সে রাজনীতি করবে, অসুবিধা নেই। যদি কোনো উদাহরণ থাকে বলতে এরকম যদি বলে, কারণ হলো আমি যদি বলি যে কমপক্ষে 2 কোটি মানুষ এখনো সাধারণ সমর্থক হিসেবে আছে, তারা হয়তো কখনো চায়নি এভাবে আওয়ামী লীগ সরকার পরিচালিত হোক, কখনো চায়নি যে এভাবে মানুষ খুন হোক, তারা হয়তো চেয়েছে একটা সুন্দর গণতান্ত্রিক দেশ। এখন তাদের চাওয়াটা তো আর এভাবে কারোর কাছে বলে কইও তার চাওয়া আপনার উপস্থাপন করা যায় না। কিন্তু তারা ভালো মানুষ সমাজে আছে, তাদের অবস্থা কি হবে? তারা কি আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করবে আর সুযোগ পাবে কিনা? তারা তাদের অবস্থান স্পষ্ট করুক, দেখা যাবে। তারা বলুক যে আওয়ামী লীগের নেতা নেত্রীর এই জিনিসকে আমরা ঘৃণা করি, এটা পছন্দ করি না, এটা আমরা কন্ডেম করি, আমরা এখানে নিন্দা জানাই, আমরা সুস্থ রাজনীতি করতে চাই। তখন জনগণ দেখবে, তাদের বিষয়টা বিবেচনায় নেবে। আওয়ামী লীগের ব্যানারে ব্যানারে মানে আর কি তাদের রাজনীতি করার সুযোগ থাকছে? তাদের পরিচয় তাদেরকে বলতে হবে কথাগুলো। তারা বলুক যে আমরা আগে বলি না এটা একটা অপরাধ, আমরা নীরবে সমস্ত অপরাধকে আমরা লালন পালন করেছি। এরপরে সাগর ভাই, আপনি তো গ্রাম বাংলার ছেলে, তাই না? জি। গ্রামে গঞ্জে তারা কি কোনো কিছু করে নাই? তারা রাজধানী থেকে শুরু করে গ্রাম পর্যন্ত কিন্তু অপরাধকে ছড়িয়ে দিয়েছিল 15.5 বছর। মানুষকে কোথাও শান্তিতে থাকতে দেয় নাই। বহু জায়গায় সারা রাত মানুষ তার ঘর বাড়িতে থাকতে পারে নাই, তাদেরকে গিয়ে দানের ফসলি মাঠে থাকতে হয়েছে, মশারি টানিয়ে সারা রাত লাঠি হাতে পাহারা দিতে হয়েছে। এই ঘটনা তো 15.5 বছর ঘটেছে, এগুলো গ্রাম পর্যন্ত ঘটেছে। তো এখন আওয়ামী লীগের কোন কর্মীরা বাইরে ছিল আল্লাহ ভালো জানে, আমরা দেখতে পাচ্ছি। জি। শেখ হাসিনাকে নিয়ে শেষ অবস্থান কি আপনার? শেখ হাসিনাকে আর ফিরে আসার বা শেখ হাসিনাকে ফিরে আনবার, ফিরে আসা রাজনীতি আর ফিরে আনা শাস্তির মুখোমুখি করানোর ব্যাপারে আপনাদের অবস্থান কি? তিনি তো বলছেন চট করে ঢুকে পড়বেন। এখন তার কথা কোনটাতে বিশ্বাস করবো সেটাও খুঁজে পাই না, কারণ তিনি তো বলেছিলেন আমি অমুকের কন্যা, আমি দেশ ছেড়ে পালাবো না। তো তিনি তো তার কথা রাখেননি। তিনি একজন রাজনীতিবিদ হিসাবে তার সেই কারেজ থাকা দরকার ছিল যে ঠিক আছে, আমি ভুলে শুদ্ধ মানুষ, আমি ভুল করতে পারি, আমার কোনো কাজ হয়তো জনগণের স্বার্থের বিপক্ষে যেতে পারে, আমার জনগণ, আমার দেশ, আমার বিচার ব্যবস্থা যদি আমার বিচার করে আমার কোনো আপত্তি নাই, সেই কারেজ তো তার থাকা দরকার। তিনি গেলেন কেন? কিন্তু নিজ দায়িত্বে গিয়েছেন, তাকে কেউ যেতে বলেনি কেন? তাই তিনি গেলেন, তিনি বুঝতে পেরেছেন যে এমন অপরাধ তার দ্বারা হয়েছে যে এই সমাজে মুখ দেখানোর মতো পরিস্থিতি তার জন্য আর অবশিষ্ট নেই। আপনি জানেন আমাদের নেতৃবৃন্দকে খুন করা হয়েছে, আমাদের কোন নেতাকে পালিয়েছিলেন? বরঞ্চ আপনার পাশের দেশে আমেরিকায় ছিলেন মীর কাসেম আলী সাহেব। তারা যখন বিচারের নামে প্রশ্ন শুরু করে দিল, নেতৃবৃন্দের উপর নির্যাতন চালালো, একজনকে 100-150 দিন পর্যন্ত রিমান্ডে নিয়ে কষ্ট দিল, রমজান মাসটাও নিস্তার দিল না, তখন অনেকে মীর কাসেম আলী সাহেবকে অ্যাডভাইস করেছিল আপনি দেশে ফিরবেন না। তিনি বলছেন কেন ফিরবো না? বলছে যে আসলে তো আপনার সাথে একই আচরণ করবে। তিনি বলছেন তাইলে আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে আমি মেনে নিলাম যে আমি এটা অপরাধ করেছি, আমি তো এটা মানি না, আমি তো অপরাধ করিনি, আমার জীবন যাই যাবে, কিন্তু আমি আদালতে দাঁড়িয়ে বলবো যে আমি নির্দোষ, এটা আমাকে বলতেই হবে। আমি যদি বিদেশের মাটিতে থাকি তাহলে আমি আত্মস্বীকৃত অপরাধী, আমি যে অপরাধ করি নাই আমি আত্মস্বীকৃত অপরাধী সাজবো কেন? আমি দেশে গিয়ে ফেস করবো, বিচার বিভাগের সামনে দাঁড়াবো। কিন্তু তাই করেছেন, তার তো পালিয়ে যাওয়ার কথা প্রশ্ন আসে না, তিনি ছিলেন ওখানে। কিন্তু তিনি তো তার নাগরিক দায়বদ্ধতা থেকে, তার মনের কারেজ থেকে তিনি দেশে ফিরে এসেছেন। তো ওনারা এত দূরে চলে গেলেন কেন? দেশ ছেড়ে পালালেন কেন? ওনারা নিশ্চয়ই এমন কিছু কাজ করেছেন যে দেশে থাকার নৈতিক শক্তি তাদের ছিল। এখন যদি বিচারের স্বার্থে তাকে আনতে হয়, সরকার আনবে, কিন্তু তিনি ফিরে আসবেন এই শব্দটার সাথে বাংলাদেশের মানুষ কমফোর্ট ফিল করবে না, কখনো এটা মেনে নেন। কিন্তু চট করে ফিরে আসবে সেটা তার শেষ দিন পর্যন্ত তিনি যেভাবে রক্ত ছড়িয়েছেন বাংলাদেশে, এই দেশের জনগণ তার দলের বা তার কি সেই সুযোগ কি আছে বলে মনে করেন আর সাম্প্রতিককালে বা অতি নিকট ভবিষ্যতে আর স্বাভাবিকভাবে ফিরে আসার?
আমি মনে করি অত সহজ ব্যাপার না। দেখেন দুনিয়ার বিভিন্ন দেশে এরকম পতন হয়েছে, দুই একটা ব্যতিক্রম ছাড়া কোনো দেশেই কিন্তু আর স্বৈরাচার ফিরে আসে তিলে তিলে নিঃশেষ হয়ে গেছে। কারণ তাদের পাপের বোঝা, অপরাধের বোঝা এত ভারী হয় যে এটার নিচে পড়ে তারা পিষ্ট হয়েছে। জি, আমরা দেশ থেকে এখন একটু বিদেশে যেতে চাই। আপনি জানেন যে বিদেশের সাথে দল হিসেবে আপনাদের বোঝাপড়া, আমি সারা বিশ্বের কথা বলছি, সারা বিশ্বের সাথে আপনাদের বোঝাপড়া কতটুকু কেমন যাচ্ছে। পাশাপাশি আমি ভারতের ব্যাপারটা একটু বিশেষ করে আপনাকে নজর দিতে বলবো। ভারতের সাম্প্রতিককালের যে ভূমিকা, প্রতিনিয়ত আমরা এখন ভারত নিয়েই পড়ে আছি। আপনার ব্যক্তিগতভাবে একটু আসলে বিদেশের চ্যাপ্টার আপনি যেমনটি বলেছেন তাই, সবার সাথেই আমাদের স্বাভাবিক সম্পর্ক বিদ্যমান আছে। 15.5 বছর এই সুযোগ থেকে আমরা অনেক দূরে ছিলাম। 5 আগস্টের পর থেকে আমরা বিভিন্ন মিশনের সাথে এবং বিদেশের বিভিন্ন জায়গায় আমাদের ট্যুর হচ্ছে, ইন্টারেকশন হচ্ছে। আমরা এই জায়গাটা অনেকটা স্বাভাবিক অবস্থায় আছি। আপনি বলেছেন যে বাংলাদেশের অবস্থান ভারতের সাথে এখন কেমন যাচ্ছে, আসলে বলতে গেলে খুব ভালো এটা বলা যাবে না, বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক বাড়াবাড়ি হচ্ছে ভারতের পক্ষ থেকে। যেমন দেখেন যে এই দেশের 5 আগস্টের পরিবর্তনের সাথে সাথে আপনারা সাক্ষী যে এই দেশের রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলোর দায়িত্ব নিয়ে সকল ধর্মের লোকদের পাশে দাঁড়িয়েছে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে দিনের পর দিন, রাতের পর রাত, একটানা 15 থেকে 17 দিন। যখন 3 দিন সরকার ছিল না, তখন 5, 6 এবং 7 তারিখ সরকার তো গঠন হলো 8 তারিখ। এই 3 দিন তো কোনো সরকারই ছিল না বাংলাদেশ, এক প্রেসিডেন্ট ছাড়া কোনো সরকার নেই, এরকম অবস্থায় ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে জনগণ, বিশেষ করে আমাদের দল বিএনপির কিছু লোককে আমি দেখেছি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের লোকজন, মাদ্রাসার ছাত্ররা, তারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিয়েছে, যার ফলে আলহামদুলিল্লাহ বড় ধরনের কোনো অবদান ঘটেনি। তবে হ্যাঁ, যেমন মুসলমানরা যারা বাড়াবাড়ি করেছিল তাদের রাজনৈতিক পরিচয় 15.5 বছর, ঠিক তেমনি অন্যান্য ধর্মের যারা ওই দলটা করতেন তারাও অনেক বাড়াবাড়ি করেছে। এই বাড়াবাড়ি করতে গিয়ে মুসলমানদের অনেকের বাড়িঘর আক্রান্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান কিছুটা আক্রান্ত হয়েছে, ব্যক্তি হিসাবে হয়তো কেউ কেউ কিছুটা নাজেহাল হয়েছে। সেই হিসাবে ওই রকম দল দেখে কাজ হয়েছে, ধর্ম দেখে কোনো কাজ হয়। তবে এটা ঠিক, এইভাবে আইন কেউ হাতে তুলে নেব এটা আমরা চাই। এবং আমরা দল হিসেবে এটা বলতে পারি যে আমাদের দলের পক্ষ থেকে একজন কর্মী সমর্থক, নেতা তো দূরের কথা, একজন কর্মী সমর্থক এই ধরনের ভায়োলেন্সের সাথে সামান্য জড়িত ছিল। আমরা এখান থেকে যুজন দূরে ছিলাম। আমরা কোনো চাঁদাবাজি করিনি, আমরা কোনো দখলদারি বসাইনি, আমরা মানুষের উপর জুলুম করিনি, আমরা মামলা দিতে গিয়ে শত শত মানুষকে আমরা আসামি বানাইনি। আমরা যতটুকু জেনুইন আমরা ততটুকুই করেছি, এর বাইরে যাইনি। আমরা দেশবাসীকে অনুরোধ করেছিলাম যে দেশটা আমাদের সবার, দল ধর্ম নির্বিশেষে আসুন দেশের শান্তি শৃঙ্খলায় আমরা সবাই নাগরিকরা আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি। এর কারণে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এত বড় পরিবর্তনের পর বড় কোনো অঘটন ঘটেনি। তারপরেও দুই একটা জীবনহানি যেটা ঘটেছে সেটার জন্য আমরা দুঃখিত, কিন্তু সেখানে তো কোনো অন্য ধর্মের লোক মারা যায়নি, যারা মারা গিয়েছে মুসলমান। অথচ ভারত কি প্রচার করছে, ভারত প্রতিদিন মিথ্যা প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এই দেশে বোধহয় এমন ভাবে অন্যান্য ধর্মের লোকদের উপর আঘাত করা হচ্ছে, কেউ বোধহয় বাঁচবে না, সবাই বোধহয় মারা পড়বে। এখন তো দেশের ভিতর থেকে আপনার মিডিয়াও সাক্ষী, অনেকে তার প্রতিবাদ করছেন, অনেকে মিছিল বের করে বলেছেন আমরা শান্তিতে থাকতে চাই, ভারত আমাদের শান্তি কেড়ে নিচ্ছে। উল্লেখযোগ্য মিছিলটা বের হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে, আপনারা সেটা দেখেছেন এবং আপনার মিডিয়া এটাকে কভার করেছে। সেই ছেলেরা বের হয়ে কি বলেছে, তারা বলেছে যে ভারতের এই অপচেষ্টার নিন্দা জানাই, আমরা প্রতিবাদ জানাই। এর মাধ্যমে বাংলাদেশের সকল ধর্মের মানুষের একাত্রিত, তারা যে সবাই শান্তিকামী, শান্তিপ্রিয়, এটা প্রমাণ করছে। আর ভারত আমাদের শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশের কাছে তো আমরা সুপ্রতিবেশী সুলভ সহযোগিতা চাই, আচরণ চাই। তারা আমাদের একটা ডেপুটি হাই কমিশন তারা ভাঙচুর করলো, সেখানে আমাদের পতাকার অবমাননা করলো। আমরা তো তার প্রতিশোধ বাংলাদেশে নেই এবং আমরা এটা নেওয়ার সঠিক মনে করি না। আমরা মনে করি যে আন্তর্জাতিক যে কনভেনশন আছে সেই কনভেনশনকে তারা ভায়োলেট করেছে, অসম্মান করেছে। একটা দেশের পতাকাকে অপমান করা মানে একটা দেশকে অপমান, এটার অধিকার কোনো দেশ রাখে না। ভারত কিভাবে এটা করে, তার জন্য আনুষ্ঠানিকভাবে ভারত এখনো কোনো দুঃখ প্রকাশ করে নাই, ক্ষমা চায়নি। তারা বরঞ্চ তাদের মিশন চালিয়ে যাচ্ছে, ইসকনকে তারা উস্কাই দিচ্ছেন। অথচ সেই ইসকনের হাতে চট্টগ্রাম আদালতে একজন তরুণ আইনজীবী, সরকারি সহকারী কৌশলী, নির্মমভাবে অত্যন্ত ব্রুটালি কিল হওয়ার পরেও তিনি হয়তো জানেন যে আমাদের দলের একজন লোক ছিলেন। আমরা সবাইকে বলেছি ভাই শান্ত থাকতে হবে, এটা একটা পাতা ফাঁদ, এ ফাঁদে আমরা পা দেবো না, আমরা কারো এজেন্ডা বাস্তবায়ন করতে দেবো না। আলহামদুলিল্লাহ সেখানে দেখেছেন যে কি পরিমাণ ধৈর্যের পরিচয় মানুষ দিয়েছে, কারো গায়ে একটু হাত তুলে। এটা হচ্ছে বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ। সেই বাংলাদেশই তো আমরা চাই, কিন্তু ভারত যে এটা চায় না। ভারত ক্রমাগত উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করতে চায়। আমরা ভারতকে অনুরোধ করবো যে আপনারা আমাদের প্রতিবেশী হিসেবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন, যাতে আমরা উভয়ের সৎ প্রতিবেশী হিসেবে বসবাস করতে পারি শান্তি। তা না হলে আপনাদের করণীয় কি আছে? কারণ আমরা যতটুকু শুনছি ভারত কথা শুনছেন, আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রতিবাদ করতে পারবো, এর বেশি তো কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, ভারত মাঝে মধ্যে যে হুমকি দিচ্ছে, একজন কলকাতা থেকে হুমকি দিলেন, আরেকজন ত্রিপুরা থেকে হুমকি দিলেন। আমরা বাংলাদেশের জনগণ আর কিছু নাই, আমাদের একটা দেশপ্রেম আছে এবং জাতি হিসেবে এটা শুধু জামাত ইসলামের দলীয় কোনো ব্যাপার না, এটা আমার জনগণের ব্যাপার, এটা আমাদের যুব সমাজের ব্যাপার। আমরা আমাদের দেশকে ভালোবাসি, এই দেশ রক্ষা করার দায়িত্ব। মানে যে কোনো ভাবে তারা আরো অনেক কিছু অনেক কথা বলছে, অনেক হুমকি দিচ্ছে, সব ধরনের হুমকির মোকাবেলা করবার মতো সেই মানসিক প্রস্তুতি আছে কিনা আমাদের জাতির আছে, জাতির সাথে আমাদের আছে। বিশেষভাবে আমাদের যুব সমাজ এই ব্যাপারে খুবই স্ট্রং এবং আনকম্প্রোমাইজ। জি, আমি ভারতকে স্পষ্ট মেসেজ আপনি দিয়েছেন। আমার কাছে মনে হয় বেশি ভারত নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই। সরকারের সাথে, বর্তমান সরকারের সাথে আপনাদের বোঝাপড়া কেমন, বর্তমান সরকার কেমন চালাচ্ছে দেশ, এই নিয়ে তো বেশ আমরা অসন্তুষ্টির কথা মাঝে মধ্যে শুনি। আবার সরকার যে যারা পরিচালনা করছে তাদের বিষয়ে, তাদের ভূমিকা নিয়েও অনেক কথাবার্তা হচ্ছে। ছোট্ট করে যদি বর্তমান সরকার এই পর্যন্ত আজকে এসে প্রায় 5 মাসের কাছাকাছি এসে যে অর্জন বা ব্যর্থতা নিয়ে আপনার ছোট। না, আজকে কেবল 4 মাস কমপ্লিট হলো। 4 মাস, জি 5 মাস। 8 তারিখ এসেছিলেন আর আজকে ডিসেম্বরে। রাইট 4 মাস। এই 4 মাস তারা রেস কমপ্লিট করেছেন ইতিমধ্যে। এই সরকারটা কোনো দলীয় সরকার না, তারা রাজনীতির সাথে সম্পৃক্ত না সরাসরি। কারো রাজনৈতিক সমর্থন থাকতে পারে, এটা কোনো অপরাধের ব্যাপার, কিন্তু তাদের নির্দিষ্ট রাজনৈতিক কোনো পরিচয় নেই। তারা কোনো দলের পোর্টফোলিও ক্যারি করেন। আমরা জনগণই বিপ্লবোত্তর সময় তাদের করে দায়িত্ব দিচ্ছি। সুতরাং এই সরকারটা হচ্ছে আপামর জনসাধারণের সরকার, এটা কোনো দলীয় সরকার। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক যে 15.5 বছরের সমাজে
আওয়ামী লীগের সরকার যে সমস্ত জঞ্জাল তৈরি করেছে, সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানকে একদম ধ্বংস করে গেছে। বিচার বিভাগ বলেন, নির্বাচন কমিশন বলেন, তারপরে দুদক বলেন অথবা হিউম্যান রাইটস কমিশন বলেন, যা আছে সবগুলোকে একদম শেষ করে গেছে। পুলিশ বিভাগকে দলীয় বিভাগে পরিণত, সিভিল যারা প্রশাসনে আছেন তাদের অবস্থাও সবই আমাদের জানা। এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুটা করা লাগে। এই জন্য সকল দলই সংস্কারের প্রস্তাব দিয়েছে, সরকার দিয়েছে। এমনকি সরকার যে সমস্ত সংস্কার বিষয়ক কমিটি গঠন করেছে সেখানে সকল দল তাদের সুপারিশ মানা পেশ করেছে। এর থেকে প্রমাণিত হয় যে সব দলই কিছু সংস্কার চায়। যেমন কোন দল তারা দিয়েছেন 31 দফা, কেউ দিয়েছে 58 দফা, আমরা দিয়েছি মাত্র 10 দফা। আমাদের 41 দফা আছে, কিন্তু আমরা এই সরকারের জন্য সিলেক্টেড 10 দফা আমরা দিয়েছি আমাদের সংস্কার সুপারিশ মানা। আমরা মনে করি যে এতটুকু না করলে একটা সুষ্ঠু নির্বাচন, একটা সমতল মাঠ সকলের জন্য নিশ্চিত করা সম্ভব নয়। তাহলে সেখানে আবার পেশি শক্তি এবং অর্থ শক্তির খেলা হবে, সেখানে অসুস্থ প্রতিযোগিতা হবে। তো এত রক্ত গেল বৈষম্যহীন একটা সমাজ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, একটা জাস্ট সোসাইটি বা একটা ন্যায় বিচারপূর্ণ সমাজ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে, একটা মানবিক সমাজ গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে, সেখানে যদি আবার সেই একই জিনিসের পুনরাবৃত্তি হয়, তাহলে শহীদদের প্রতি আমরা সম্মান দেখালাম না কোথায়? এটা তো একটা ভাইটাল কোয়েশ্চেন। দেশবাসী চায় যে মিনিমাম কিছু সংস্কার হতেই হবে। আমাদের বক্তব্য হচ্ছে এই মিনিমাম সংস্কার শেষ হওয়ার সাথে সাথে রোডম্যাপ ঘোষণা করা হবে এবং সেই রোডম্যাপের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করা প্রয়োজন, যাতে বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে তারা ষষ্ঠ অবস্থানে সম্মানের সাথে ফিরে যেতে পারেন। তাদেরকে যেন আবার সেফ এক্সিটের এই প্রশ্নটা না উঠে, যেমন উঠেছিল আপনার 2007 এবং 8 সালে, সেরকম কোনো পরিস্থিতি যাতে না হয়। জি, কিন্তু সেরকম পরিস্থিতিতে না হওয়ার যে আকাঙ্ক্ষা করছেন, সেখানে পর্যন্ত যেতে হলে তো কিছু করণীয় তাদের আছে, যেটা আপনি বললেন যে সংস্কার, কিছু বেসিক সংস্কার করতে হবে। সেটা করতে গেলে যে সময় প্রয়োজন, সেই সময়টাকে আপনারা দিতে চান কিনা? কারণ আপনারা সবাই নির্বাচন আমরা দিতে চাই, আমরা বলতে বলেছি যে তাদেরকে যৌক্তিক সময়টুকু আমরা দিতে চাই। যৌক্তিকতা কতটুকু? কারণ সংস্কারের যেমন শেষ নাই, আর যৌক্তিকতারও কোনো আমি দেখতে পাচ্ছি না যে যৌক্তিকতা কোনো ফ্রেম নাই, নির্দিষ্ট কোনো ফ্রেম নাই। এই তো রাইট, উপদেষ্টাদের পক্ষ থেকে বিভিন্ন জন বিভিন্ন কথা বলছেন, তবে 2 একজন ছাড়া বাকিরা কাছাকাছি কথা বলছে। আমাদের কাছে এটাকে অনেকটা রিয়েলিস্টিক মনে হচ্ছে। তারা যদি এটা সামনে রেখে আগান তাহলে এটা যৌক্তিক সময় হিসেবে বিবেচনায় নেওয়া যাবে। কিন্তু যদি কেউ আমরা আবার বেশি চাপ দিয়ে তাদেরকে একটু কারার মধ্যে ফেলে দিই, তাহলে ওই কাঙ্ক্ষিত সংস্কারটা করা সম্ভব হবে না। আবার সংস্কারের জন্য যদি ইচ্ছাকৃতভাবে তারা অনেক বেশি সময় নিয়ে ফেলতে চান, সেটাও দেশের জন্য কল্যাণকর হবে না। এই জন্য আমরা মনে করি যে এটা খুব বেশি সময় নেওয়া প্রয়োজন হবে না। তারা রিফর্মের যে হারটা দিয়েছে, 2 বছরের কথা বলেছে, কেউ কেউ বলে 2 বছর, আবার কেউ কেউ বলে 2 বছর পরেও বিবেচনা করা হবে। আসলে কি প্রয়োজনীয় সংস্কারগুলো করা হয়েছে, তখন কারো উপরে বিবেচনা করা হবে নির্বাচন দেয়া কি যাবে কি না যাবে না। আপনি এই সময়টার ব্যাপারে আপনার মোরলেস কি ধরনের আইডিয়া আপনি দিতে চান? আমরা দলীয়ভাবে যেহেতু এটা এখনো ঘোষণা করি নাই, পার্সোনালি আমার বলাটা এটা ঠিক হবে না, তবে আমি ইঙ্গিত দিয়েছি যে যারা এই ধরনের কথা বলছেন আমাদের চিন্তাধারা তার কাছাকাছি। আচ্ছা, ফ্যান্টাস্টিক। আমরা 2 বছরের কাছাকাছি আপনার সময় দিতে চান। বাকি রইল আপনার নির্বাচনটাকে কিভাবে চান, নির্বাচনটা কি ধরনের? 2 বছর কিন্তু এখন থেকে না, আবার এই 2 বছর আমি বলছি না, এর থেকেও কম সময় সম্ভব হয় সেটাই হবে। 2 বছর থেকে কম হলেই ভালো, সেটা বলতে আছে। এখন নির্বাচনের কি ধরনের নির্বাচন আপনারা চাচ্ছেন, কি পদ্ধতিতে যদি বলি? নির্বাচনের একটা ইতিমধ্যে একটা বিতর্ক উঠেছে যে আসলে সংখ্যানুপাতিক হারে নির্বাচন নাকি সেই আমাদের চিরচেনা পদ্ধতিতে নির্বাচনটা হবে। চিরচেনা পদ্ধতিতে আমরা নির্বাচনটা দুটো কারণে চাচ্ছি না। একটা কারণ হলো যে এই পদ্ধতিতে আসলে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন হয় না। একজন পেয়েছে 41,000 ভোট আর একজন পেয়েছে 39,000, অথবা 500 ভোট কম পাইছে কিংবা 3 ভোট কম পাইছে। তো যিনি 3 ভোট বেশি পেয়েছেন তিনি নির্বাচিত ঘোষিত হচ্ছেন, কিন্তু 3 ভোট কম যে হাজার হাজার ভোট, তার কিন্তু আর ভোটের কোনো মূল্যায়ন থাকছে না। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2 হলো যে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে আপনারা বেদনাদায়কভাবে মাঝে মাঝে দেখি যে কোনো সংসদ সদস্যকে তার ছেলে অথবা মেয়ে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে যে আম্মা অথবা আব্বা আজকে এটা গিয়ে তুমি পড়বা সংসদে, তিনি এসে বাংলাটাও পড়তে পারেননি। অথচ একজন সংসদ সদস্যের পজিশন হচ্ছে তিনি হচ্ছেন ল মেকার, আইন প্রণেতা। যিনি বাংলাতে 2টা লাইন পড়তে পারছেন না, তিনি রাষ্ট্রকে আইন উপহার দিবেন। তার মানে হচ্ছে যে এখানে কোয়ালিটি কম্প্রোমাইজ করা হয়েছে, এখানে বিভিন্ন কারণে হয়তো উনি এসে গেছেন। এটা আত্মীয়তার সূত্রে প্রপার ভোট দেওয়ার বিষয়টাকে যদি আপনি নিশ্চিত করতে পারেন, জনগণকে যদি আপনি সচেতন করতে পারেন, বর্তমান সিস্টেমে কোয়ালিটি পার্লামেন্ট আসছে না। যদি পিআর সিস্টেমে যাওয়া যায় তাহলে সবগুলা দল তাদের একটা তালিকা জাতির সামনে পেশ করবে যে আমার যদি একজন নির্বাচিত হয় তাহলে একজন এই ব্যক্তি 1 নম্বর ব্যক্তি, 10 জন হইলে 1 থেকে 10 থাকবে। তখন জাতি বিবেচনা করতে পারবে যে এরা কারা, যাদের হাতে আমি আমার দেশ তুলে দিব। এখন তো একটা কনস্টিটিউশন মানুষ শুধু তার ক্যান্ডিডেট জানে, অথবা খুব বেশি জানলে তার আশপাশের 2-1টা জানে, সারা দেশ তো জানে না। কিন্তু সেই সিস্টেমে কিন্তু সারা দেশ জানার সুযোগ হয়ে যাবে যে কোন পার্টি কিভাবে করতেছে। এমনও হতে পারে যে একটা পার্টির 1% পপুলারিটি আছে, সাপোর্ট আছে, আমাদের সংসদে আসন আছে 300টা, যদি 1% পায় তারা 3টা আসন পাবে। 3 জন কোয়ালিটি লোক সেখানে গিয়ে ঢুকবে। দল ছোট হওয়া সত্ত্বেও অনেকের মধ্যে কোয়ালিটি আছে দেশকে কিছু দেওয়ার, সেই লোকের সার্ভিসটাই দেশ পাবে। এইভাবে একটা ইউনিফর্ম পার্লামেন্ট গঠন হবে এবং সেই পার্লামেন্ট হবে একটা কোয়ালিটি পার্লামেন্ট। এখন বর্তমানে বাংলার বিশ্বের উন্নত দেশ 62টা দেশে কিন্তু পিআর সিস্টেম চালু আছে, ইউরোপের অনেকগুলো দেশে আছে। তো সেই সিস্টেমের সুফল তারা পেয়েছে বলেই সেটা ধরে রেখেছে, আর আমরা বর্তমান সিস্টেমের কুফল দেখতে পাচ্ছি বলেই আমরা পরিবর্তন চাচ্ছি। কিন্তু এই সিদ্ধান্তের মধ্যে আপনাদের মানে এই পদ্ধতির বিষয়ে, পদ্ধতির প্রশ্নে 2টি বড় দল, বিশেষ করে আওয়ামী বিহীন বর্তমান বাংলাদেশে আপনারা 2টি বড় দল বর্তমানে রয়েছেন, বিএনপি এবং আপনারা মুখোমুখি অবস্থানে রয়েছে। তাহলে এই সিদ্ধান্ত যদি সমাধানে না আসেন, তাহলে তো নির্বাচন খুব সহজে আপনাদের কারণে দেওয়া সম্ভব হবে না। আমরা আশা করি যে এ নিয়ে ন্যাশনাল ডায়ালগ হবে এবং ডায়ালগের মধ্য দিয়ে একটা বেটার কনসেনসাস ডেভেলপ হবে। আমরা সেটার অপেক্ষায় আছি, আমরা মুখোমুখি নই, আমরা পাশাপাশি। আচ্ছা,
আচ্ছা, চমৎকার, ঠিক আছে। আপনার সাথে আপনার কাছে জানি যে আপনি একদম চমৎকার উত্তর দিবেন, কিন্তু তবুও মানুষের মনে সংশয় এখনো আছে যে বিএনপির সাথে বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জামাত ইসলাম সম্পর্ক কেমন। সামনে নির্বাচনে যেমন আওয়ামী লীগের সরকারের আমলে আমরা দেখেছি আপনারা একসাথে পাশাপাশি, মুখোমুখি আর বলবো না, পাশাপাশি থেকে আপনারা আওয়ামী লীগ মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ ছিলেন, কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারা মনে হয় একটা সম্পর্কহীন দূরত্ব একটা দেখতে পাচ্ছি আমরা। না সেটা না, বিষয়টা ওরকম না। রয়েছে। বিষয়টা হলো সামনের যে নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে আপনারা আসলে দলগুলো কিভাবে নির্বাচনে না, অংশগ্রহণ সেটা করবেন? এখনকার ব্যাপার না। 2022 সাল পর্যন্ত আমাদের জোট ছিল। হুম, 22 সালের পরে আমাদের আর কোনো জোট নেই। আমরাও কোনো জোটে নেই, বিএনপিও কোনো জোটে নেই। এই বড় দুই দলের কথা বলছি। আপনি বড় দল বলেছেন তাই বললাম। আমার কাছে ছোট বড় নাই, আমি সব দলকে সম্মান করি। তো বাকি যে দলগুলো আছে তাদের মাঝে আবার কতিপয় ক্ষেত্রে কিছু জোট আছে, বিদ্যমান আছে, কিন্তু আমাদের দুইটা দলের নেই। আমরা কোনো জোটের অন্তর্ভুক্ত না। দল দুইটা আলাদা, দুই দলের আদর্শ আলাদা, কিন্তু দেশের কমন স্বার্থে আমরা সবসময় একসাথে কাজ করেছি। এটাই আমাদের ইতিহাস। আমরা এই ক্ষেত্রে শুধু বিএনপি আর জামাত না, আমরা তো চাই সকল দল দেশের স্বার্থের যে কমন জায়গা আছে সেখানে আমরা সবাই কমন থাকবো, ঐক্যবদ্ধ থাকবো। যেমন সেদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে আমাদেরকে দাওয়াত দিলেন, সেখানে সবাই মিলে আমরা একই সাথে ইকো করেছি যে দেশের স্বার্থে আধিপত্যবাদের বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এই অঙ্গীকার আমরা করে এসেছি। এই আওয়াজ আমরা, মেসেজ আমরা দেশবাসীকে দিয়েছি, বিশ্ববাসীকে দিয়েছি। এরপরের দিন বিভিন্ন ধর্মের লোকদেরকে নিয়ে একসাথে তারাও একই আওয়াজ দিয়েছে। এই জায়গাগুলোতে আমাদের ঐক্য আছে, চিন্তার ঐক্য আছে, কোনো সমস্যা নেই। বাট কৌশলের দিক থেকে ভিন্নতা থাকবে, কারণ দল দুইটা আলাদা বা আলাদা আলাদা অনেকগুলো দল। এটা নিয়ে এর চাইতে বড় ভাবার কোনো প্রয়োজন আছে আমরা মনে করি না। তবে আমরা মনে করি সবকিছু একটা ফেয়ার এবং উদার ন্যাশনাল ডায়ালগের মাধ্যমে আমরা অবশ্যই জাতীয়কে বুঝতে পারবো। জি। আপনাদের ইসলামী আন্দোলনের সাথে, কারণ ইসলামী আন্দোলনের নায়েব আমিরের সাথে আমার কথা হয়েছে, তিনি এসেছিলেন কিছুদিন আগে এবং তাকেও কিন্তু আপনাদের ব্যাপারে প্রশ্ন করছেন। সুতরাং আমার দায়িত্ব মতো করে তাদের ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করা যায়, তাদের সাথে যে আপনাদের একটা ধর্মীয় মতবাদের দূরত্ব, এটা আমি আসলে অত বেশি অভিজ্ঞ না, আপনি জানেন যে তাদের সাথে দূরত্বটা কিছু, সেক্ষেত্রে তাদের প্রতি দেখেন, আমরা তাদের সাথে বসেছি, সবার সাথে বসেছি। আমরা ধর্মীয় যতগুলো দল আছে সবার সাথে, অন্যান্য যে দলগুলো আছে তাদের সাথে, কিছু দল ছাড়া আমরা ম্যাক্সিমাম দলের সাথে আমরা কথা বলেছি। তাদের সাথে আমাদের অনেকগুলো বিষয় ঐক্য আছে। আমরা আদর্শের দিকে আমাদের ঐক্য, কোরআনের ব্যাপারে ঐক্য, হাদিসের ব্যাপারে ঐক্য, রেসালাতের ব্যাপারে ঐক্য, এই ধরনের সাহাবীদের অবদানের ব্যাপারে ঐক্য, সব আছে। আমরা এই ঐক্যের জায়গাতে আমাদের কোনো দ্বিমত নাই। কিছু কিছু বিষয় অবশ্যই দ্বিমত থাকতে পারে। দ্বিমত আছে বলেই তো একটা মাযহাব আমরা জানি, তাই না? যদি সব ব্যাপারে একই হইতো তাহলে একটা মাযহাব হইতো না। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও বিভিন্ন ব্যাপারে আল্লাহ রাসূল যখন মতামত চেয়েছেন, তখন তার বিশিষ্ট সাহাবীরা এক একজন কিন্তু তারা এক একটা মত দিয়েছেন। আবার কারো কারো মত মিলেও গেছে, দুইটাই আছে। তিনি কিন্তু কাউকে এর জন্য তিরস্কার করেন, নিরুৎসাহিত করেন, বরঞ্চ বহু মতের সমন্বয়ে একটা সুন্দর সিদ্ধান্তে পৌঁছাছিল তার সময়। সেটাই তিনি লালন পালন করেছেন, সম্মান দেখিয়েছেন। তো আমরা পরস্পরের প্রতি এরকম সম্মান রাখার পক্ষে, এবং আমরা সমস্ত ইসলামী দলগুলোকে সম্মান করি। এটাই আমাদের উদ্দেশ্য। কিন্তু তিনিও বলেছেন আমাদের বিরুদ্ধে কেউ কেউ কিছু বললেও আমরা কিন্তু এটা জবাব দিই না, ভালো করে খেয়াল। কারো বিরুদ্ধে তো আমরা বলি না, এমনকি আমরা কোনো জবাবও দিই না আমাদের বিরুদ্ধে কিছু। আর যদি তাদের বক্তব্যের মধ্যে কোনো সারবস্তু থাকে তাহলে আমরা সেটা নিব, অসুবিধা কি? আমাদের তো কোনো অসুবিধা নেই। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, জনাব রেজাউল করিম সাহেবকে, তিনিও বলেছেন যে কোনো প্রয়োজনে আলাপ করতে রাজি আছে আপনারা কি আলাপ হয়েছে, আরো হবে। তাদের সর্বোচ্চ লেভেলেই আমরা বসেছি, আলাপ হয়েছে, আরো হবে। আচ্ছা, জনাব ফজল করিমের সাথে দুঃখিত। জি, আমি আপনার কাছে একটু যেতে চাই হলো আপনার আমার প্রশ্ন পালা শেষ, একটু পরে প্রিয় দর্শক আপনারা প্রস্তুত থাকুন, আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি, আপনারা অনেক উদ্বেগ নিয়ে আছেন। আমি জনাব তাকে শুরু করবো, আপনার কাছে জানতে চাই যে প্রবাসীদের বিষয়টা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রবাসী প্রায় 2 থেকে 2.5 কোটি প্রবাসী বিদেশে রয়েছে। তারা আসলে বহুভাবে বঞ্চিত। কোনো সরকার তাদের কথা শুনেনি, কোনো সরকার তাদের দুঃখ দুঃখের সাথে ওইভাবে দেখেনি। আপনি জানেন আমি দীর্ঘদিন ধরে প্রবাসীদেরকেও, যেমন বাংলাদেশ নিয়ে সবসময় কাজ করি, প্রবাসীদের নিয়োগ কাজ করি, প্রবাসী সবসময় আমাদের কাছে অভিযোগ করে যে তাদের প্রতি বিরূপ আচরণ সব সরকার করেছে। যদি বেশি না বলে থাকি তাহলে বলবো যে অতীতের সরকারগুলা আমাদের বাংলাদেশের উন্নয়নের কাঁচামাল হিসেবে বিদেশি প্রবাসীদেরকে ব্যবহার করেছে। মুখে বলেছে রিমিটেন্স যোদ্ধা, কিন্তু বীরদেরকে যে সম্মান দেখাতে হয় সেটা কিন্তু আমরা অতীতে পারিনি। অতীতে পারি নাই বলে ভবিষ্যতে পারবো না এমন কোনো কথা হতে পারে। অবশ্যই আমাদের যোদ্ধাদেরকে আমাদের সম্মান দেখাতে হবে। কতগুলো মেজর কনসার্নের জায়গা আছে। একটা হলো বুটের অধিকার, আরেকটা হলো বিভিন্ন জায়গায় যাদের পাসপোর্ট গুলো রিনিউ করতে হয়, নো ভিসা রিকোয়ার্ড এন্ট্রি পাওয়ার যে বিষয় আছে সেটা আছে। আবার কিছু কিছু জায়গায় কিছু মামলা মোকদ্দমাও সৃষ্টি হয়, সেগুলোতে ইন্টারভিউ করা, রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে সহায়তা দেওয়া। কোনো কোনো জায়গায় লিগেল হওয়া সত্ত্বেও কিছু হ্যারাসমেন্টে পড়ে, এগুলো সলভ করা। দেশে আসার পথে এয়ারপোর্টে বিভিন্ন হ্যারাসমেন্ট আছে, এগুলো দেখা। আবার প্রবাসীদের দুইটা স্ট্যাটাস, একটা নিবাসী আর একটা প্রবাসী। নিবাসী মানে আপনারা যারা নাগরিকত্ব বা এরকম লিগেল স্ট্যাটাস পেয়েছে, তাদের দেশে অনেক প্রপার্টি আছে। এখন প্রপার্টিতে বলা হচ্ছে যে বিদেশে থেকে এখন আর কোনো পাওয়ার অফ অ্যাটর্নি পাঠানো যাবে না, আপনাকে দেশে আসতে। আবার দেশে এসে প্রপার্টি ট্রান্সফার করতে হলে আপনার দেশের ন্যাশনাল আইডি কার্ড লাগবে। আগে আপনার পাসপোর্টটাই যথেষ্ট ছিল আপনার জন্য। এই সমস্ত বিষয়ে কমপ্লিকেশন হয়েছে এই গত 15.5 বছরের ভিতরে। আগে কিছু ছিল, আরো কিছু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা মনে করি যে সব বিষয় অ্যাড্রেস করা উচিত। আরো বিষয় আছে, আর অনেকগুলো বিষয় আছে। অনেক প্রবাসী লাশ দেশে ফেরত আনতে হয়, যারা নিবাসী হয়ে গেছে, মানে লিগ্যাল সেটেলমেন্ট হয়ে গেছে, তাদের ব্যাপারটা এই ধরনের। যারা ওইরকম স্ট্যাটাসে নাই, শুধু শ্রমিক হিসেবে গিয়েছেন, কষ্ট করে সেখানে ফ্যামিলির জন্য, দেশের জন্য কিছু করছেন, তার লাশটা আনতে গিয়ে অনেক সময় টানাটানি হয়। পরিবারের সেই সামর্থ্য নাই, আর ওই লোকটারও সেই ধরনের পুঁজি রেখে যায়নি যে তিনি সেখানে মরবেন, তার লাশ এইভাবে আনতে হবে, লাখ লাখ টাকা খরচ হবে। তো আমি যাকে রিমিটেন্স যোদ্ধা বলছি, আমার একজন যোদ্ধা যদি বিদেশের মাটিতে, ফর এক্সাম্পল পিস কিপিং করে যারা যায়, তারা যদি কেউ মারা যায়, তাদের লাশটি ফ্যামিলির পয়সা আসে নাকি? আসলে লাশটা তো আছে দেশের পয়সায়। তাহলে ওদেরকে আমরা যাদেরকে যোদ্ধা মনে করছি বা বলছি, স্বীকৃতি দিতে চাচ্ছি, তাদের লাশটা সেইভাবে আনতে হবে। কেন আনবে না? সরকারের দায়িত্ব নিতে হবে। এই বিষয়গুলো আমরা মনে করি অ্যাড্রেস করা খুব বড় বিষয় নেই, বড়টা হলো শুধু মানসিকতার বিষয়। এই যে কথাগুলি বললেন প্রত্যেকটা বিষয় আপনি এক নাগারে বলে গেলেন, খুব অবাক হচ্ছে যে
প্রবাসীদের মনের যে দাবিগুলি দীর্ঘদিন ধরে তারা লালন করে আসছে, ফাইট করে আসছে, এগুলি আপনি খুব সাজিয়ে বললেন। আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা আছে, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এগুলি বাস্তবায়নের ক্ষেত্রে এখন নতুন সরকার কতটা মনে করেন ভূমিকা রাখতে পারবেন? আপনাদের সরকার যখন আসবে, আপনারা যখন আসবেন, তখন আপনারা এগুলি শুধুমাত্র কি আপনারা জানেন, কিন্তু ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আপনারা কত ভূমিকা রাখবেন বলার মধ্যে আমরা যেটা এখন করতে পারি সেটা হলো যে বিদেশ থেকে লাশটা যদি আমাদের এয়ারপোর্টে আসে, আমরা এরকম বেশ কিছু লাশকে ফ্রিজ অ্যাম্বুলেন্স দিয়ে মানে টোটাল ফ্রি অফ কস্ট সার্ভিস দিয়ে তাদের বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি। এটা আমাদের একটা পার্টির পক্ষে সম্ভব যে ডোমেস্টিক অপারেশনটা আমরা করতে পারি। মানে এই মুহূর্তে এটা চলছে, আমাদের এই সার্ভিসটা আছে। আচ্ছা, বিদেশের মাটি থেকে একটা লাশ আনতে গেলে ওই এবিলিটিটা আমাদের নাই। না, আমি আপনাদের দলের কথা বলছি না, আপনারা যদি সরকার আচ্ছা, হ্যাঁ, আমরা দলগতভাবে এখন এর বেশি করা আমাদের যেটা করি, কিন্তু আমরা যেটা পারি সেটা হলো সরকারকে আমরা বুঝাতে পারি, বলতে পারি যে এগুলা রিয়েল কনসার্ন, এগুলো অ্যাড্রেস হওয়া উচিত, সলভ হওয়া উচিত। আমরা এগুলো বলছি, বলার কিছু প্রতিফলন তো বোধহয় আপনারা লক্ষ্য করছেন। আগের মতো কিন্তু এখন আর আপনার শাহজালাল বিমানবন্দরে ব্যাগ টানাটানি হচ্ছে না, তো রিলিফ এসেছে, ওই হ্যারাসমেন্টটা এখন নাই। একটা এক্সট্রাঅর্ডিনারি লাউঞ্জ করা হয়েছে আমাদের প্রবাসী ভাইদের জন্য। যদিও একজন বলতে গিয়ে শ্রমিকদের জন্য বলছেন, সবাই তার শ্রমিক না, এখানে অনেক ডিগনিটারিজ আছে, আমার অনেক ডিগনিফাইড পিপল আছেন। এই কথাটা বোধহয় স্লিপ অফ টাং হয়ে গেছে আমার দ্বারা। না, উনি কয়েকবার রিপিট করেছেন, স্লিপ অফ টাং একবার হয় না। আমি বলবো যে না, প্রবাসী আমি এটা প্রতিবাদ করেছি, উনি এটা ঠিক করেননি। জি জি, তো সেই বিষয়গুলোর একটা স্টেপ আছে। ইলেকশন ভোটে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমান সরকার, আমি যতটুকু জানি তারা সিরিয়াস। তারা যদি সিরিয়াস থাকেন এটাও সম্ভব, এটা পারবেন ইনশাআল্লাহ। এটা 1-2 মাসের ব্যাপার, একটা ভোটার লিস্টকে আপডেট করা, প্রবাসী ভাইদের বন্ধুকে ইনক্লুড করা, এটা কোনো হার্ড ম্যাটার না। এবং ভোট দেওয়ার জন্য তারা দেশে আসতে হবে, এটাও জরুরি। তারা পোস্টাল ব্যালটে অথবা তারা ইলেকট্রনিক ব্যালটে পাঠিয়ে দেবে, অসুবিধা কি? সেভাবে তাদেরকে সম্মানিত করলে দেশের সম্মান বাড়বে, আর এই দেশের প্রতি তাদের দায়বোধ এবং ভালোবাসা বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। এই সামনে নির্বাচনটার মধ্যে প্রবাসীদেরকে আসলে আমরা মনে করি যে এই সামনের নির্বাচনে তাদের প্রবাসীরা এই যুদ্ধে জুড়ে অন্তত ভোটটা নিশ্চিত করা উচিত। আমরা মনে করি আমরা দাবি দিয়েছি, লিখিত দাবি দিয়েছেন অলরেডি। নির্বাচন কমিশন সংস্কারে আমরা সুনির্দিষ্ট দাবি দিয়েছি। ও ফ্যান্টাস্টিক। আপনি কি জানেন যে অবগত আছেন যে আসলে যখন বাংলাদেশ ব্ল্যাক আউট ছিল তখন প্রবাসীরা কি ধরনের ভূমিকা রেখেছে জুলাই আগস্টে? অবশ্যই আমি জানি, কারণ আল্লাহ আমাকে ওই সময় আমেরিকায় না নিয়ে ফিরিয়ে দিয়েছিলেন, এক বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছিলাম। আমি মিস করতাম, উইটনেস করতে পারতাম না, এত বড় একটা সৌভাগ্য আমার থেকে আচ্ছা গেছে। তখন দিন রাত প্রতি মিনিটে মিনিটে এটাকে অবজার্ভ করেছি, প্রত্যেকটা জিনিস দেশে এবং প্রবাসী কোথায় কি হচ্ছে না হচ্ছে। আমরা রিয়েলি গ্রেটফুল। আমার প্রত্যেকটা আলোচনায় বক্তব্যে আমি সেই কৃতজ্ঞতাটুকু জানানোর চেষ্টা করি। প্রবাসী যারা আছেন, দেশের বিভিন্ন সেক্টরে যারা অবদান রেখেছেন, আমি কাউকে বাদ দিই। আমি ছোট মানুষ হয়তো বড় করে বলতে পারি না, ছোট করে বলি। না, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আসলে দেশ, কারণ তখন ব্ল্যাক আউট ছিল, এটা এমন না যে আপনারা ইচ্ছা করে বললেন, তখন দেখা যাচ্ছে প্রবাসীদের ভূমিকা জানার সুযোগ ছিল। সেখানে বলি যে পরবর্তীতে আপনারা জেনেছেন, কারণ অনেক প্রবাসী আপনি জানেন যে মধ্যপ্রাচ্যে যেখানে মিছিল মিটিং নিষিদ্ধ ছিল সেখানে সাহস করে তারা রাস্তায় বেরিয়ে গেছেন। তারপরে কলম যোদ্ধারা এবং বাঘ যোদ্ধারা অর্থাৎ মিডিয়া যারা আছেন, তারা মানে কি রিস্ক নিয়েছেন আপনাদের ওই যুদ্ধের কারণে, দেশের বুকে আপনাদের আত্মীয়-স্বজনকে হ্যারাস করা হয়েছে, সেটার পরোয়া আপনারা করেন নাই। আবার এই মানুষগুলা ফ্যামিলি না খেয়ে মরবে, ওইটার দিকেও তাকায় নাই, বলছে না এই ফ্যাসিস্ট সরকারের হাতে আর 1 টাকার রেমিটেন্স পাঠাবো না, 1 ডলার, 1 পাউন্ড, 1 ইউরো, 1 রিয়াল, 1 দিনার, 1 দিরহাম কিছুই পাঠাবো না। সেই ধৈর্যটা তো ধরেছিল লোকেরা, যার কারণে সব মিলেই তো পরিবর্তনটা আসছে। একদম একদম স্পষ্ট, আপনি সম্পূর্ণ ধারণা রেখেছেন। এটা আমি খুবই মানে আনন্দিত হলাম যে বিদেশে যারা ছিল তাদের যে ত্যাগ ছিল আন্দোলনের সময়, সেই ব্যাপারে কতজন নেতা আসলে অবগত আছে, কিন্তু আপনি অবগত আছেন, সেটা শুনে ভালো লাগছে। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। একে জুয়েল নামক একজন দর্শক যুক্ত হয়েছে। দর্শক আপনার প্রায় 200-র মতো যুক্ত হয়েছেন। আমি জানি না জুম কতটুকু সাপোর্ট করে, কিন্তু আমি হয়তো সর্বোচ্চ 8-10 জনকে, আপনার প্রায় 15,000 মানুষ দেখছেন এই অনুষ্ঠানটা। এখানে আমি মোটামুটি সকল প্রশ্নকে আমি কভার করেছি এবং যারা মানে আমিও সেই উত্তর দেওয়ার চেষ্টা করেছে। এর বাইরে যদি কোনো কিছু আমি মিস করে থাকি সেগুলি আপনারা আসবেন, কারণ এক উত্তর যেগুলো দিয়েছি ইতিমধ্যে সেগুলির রিপিট প্রশ্ন করে আমার মনে হয় সময়টা ক্ষেপণ না করে আমরা নতুন কোনো প্রশ্ন আপনাদের কাছে যদি আসে সেটি ভালো। জনাব একে জুয়েল কোথা থেকে বলছেন আপনাদের? আসসালামু আলাইকুম সাগর ভাই, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলছি। সালাম মাহতারাম আমির জামাত আপনাকে। আমির জামাতের কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আমি আগে একটু বলিনি, বিগত সরকার আমলের জামাত বিএনপি উভয় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি গ্রামগঞ্জে 5 জন লোক নামাজ পড়ার পরে যদি একাত্রে কথা বলতো, ওদেরকে জামাত সন্দেহে ধরে নিয়ে গেছে, এমন হাজার হাজার প্রমাণ আছে। আমার আমি এখন কান্নায় ভেঙে বসছি আজকে মাত্র আমির জামাতের সাথে কথা বলতেছি। আমির জামাতের কাছে আমার প্রশ্ন, আগামীতে ক্ষমতার অংশীদার হওয়ার জন্য বা ক্ষমতা যাওয়ার জন্য কোনোদিন কখনো কি আওয়ামী লীগের সাথে জোট করা হবে? আমার প্রশ্ন। আর একটা সাজেশন মানে দিতে চাই ছোট মানুষ হিসাবে, নির্বাচন ক্ষেত্রে সংসদীয় আসন, সংরক্ষিত আসন যদি 100 করে পেয়ার পদ্ধতিতে যে যত পার্সেন্ট ভোট থাকবে ওদেরকে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে সংসদে সবাই অংশগ্রহণ থাকবে। নির্বাচন যেভাবে হবে ওভাবে হবে। সংসদীয় সংরক্ষিত আসন 100 করে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন ক্লিয়ার। প্রথমটা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে কোনো জোট হবে কিনা, এটা আমি কোনো সম্ভাবনা আদৌ দেখি না, কোনো সম্ভাবনা নেই। দ্বিতীয়টা হচ্ছে পেয়ার পদ্ধতিতে ইলেকশন হলে একটা অংশ পেয়ারে হলো, আরেকটা অংশ হয়তো বর্তমান কনভেনশনে হতে পারে, এটা কোনো অস্বাভাবিক ব্যাপার না। আমরা যদি ডায়ালগে বসে কনসেনসাস আমরা ডেভেলপ করতে পারি, সেই সিস্টেমে হতে পারে, যাতে করে মানুষের ভোটের মূল্যায়নটা প্রপারলি হয়। আপনাকে আপনার দ্বিতীয়টাকে আমি পরামর্শ হিসাবে নিচ্ছি, প্রথমটাকে প্রশ্ন হিসাবে নিয়েছিলাম। ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম সাইফুল ভাই, আমি চট্টগ্রামের রাউজান থেকে বলতেছি। আপনাকে সালাম জানাচ্ছি, পাশাপাশি আমিরে জামাত জনাব ডক্টর শফিকুর রহমানকে সালাম জানাচ্ছি। আমি মূলত এই বিষয়ে আমিরে শফিকুর রহমানকে কোনো প্রশ্ন করবো না। আমি একটা বিষয় আপনাদের মাধ্যমে জানার জন্য মূলত আমি আপনাদের সাথে জয়েন হয়েছি। আমি রাউজান সরকারি কলেজে আছি,
আমি 2010 সাল থেকে এই 2024 মানে স্বাধীনের আগ পর্যন্ত কলেজে যেতে পারি নাই। আমি আছি, আমার সাথে আরো পাশাপাশি আরো 8 জন শিক্ষক আছে, 2 জন স্টাফ আছে, টোটাল 10 জন আওয়ামী লীগ পিরিয়ডে যেতে পারি নাই। আমাকে অস্ত্র দিয়ে আমার কলেজ থেকে তুলে নিয়ে গেছে, 2বার তুলে নিয়ে গেছে, হামলা করছে, আমার বাড়িঘরে গাছ কেটে নিয়ে গেছে, আমার বাড়িঘরে হামলা করছে, আমাকে অস্ত্র দিয়ে 2বার আপনার নির্যাতন করেছে, আমি প্রশ্ন করবো, খুব ছোট করে বলবেন, আপনারা অনেকের সুযোগ দিতে চাচ্ছি, please। যে মূল প্রশ্ন হচ্ছে যে অত্যাচারণক হয়েছে। আমার বিষয়টা হচ্ছে যে আমরা এই জাতীয়করণ, রাউজান কলেজ সরকারিকরণ বা জাতীয়করণ হয়েছে 2016 সালে। আমরা কেউ ওই কলেজের মধ্যে, যেহেতু 2010 থেকে 2024 স্বাধীনতার আগ পর্যন্ত, দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত যেতে পারি নাই, আমাদের কোনো কিছুই জাতীয়করণ করা হয় নাই। আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি যে আমাদের কাজগুলো যাতে যদি জাতীয়করণ করা হয়, তাহলে আমরা অন্ততপক্ষ এই এত বছর যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি, ওই শিকার থেকে অন্ততপক্ষে নিজেরা একটু রেহাই পাবো। আমরা ওই বিষয়টা আপনাদের মাধ্যমে বিষয়টা আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। কিন্তু পার্টিকুলার কোনো প্রবলেম নিয়ে আসলে আপনার প্রশ্ন নিয়ে না এসে জাতীয় কিছু ইস্যুগুলো নিয়ে যদি আসলে খুব ভালো হয়, কারণ আমরা তারপরে উনি যেহেতু কথা বলে ফেলেছেন, উনি ধন্যবাদ। তার অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করলে আমি তার পাশে থাকবো না। শুধুমাত্র আমি আমার অধিকারের জন্য বিষয়টা বলতেছি যে আমি এটা জামাত। আপনাকে আমি সিম্বল হিসেবে ধরছি। এরকম যারাই আছেন বঞ্চিত এবং উপেক্ষিত, নির্যাতিত, তারা যে পদক্ষেপ নেবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। জি জি জি, ধন্যবাদ। জাহিরুল আলম, জীবন আপনাকে ধন্যবাদ। আজিজুল খোকন বলুন আপনি, প্লিজ, আপনি কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং সাগর ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। যে সময় স্বৈরাচারের হলুদ মিডিয়াগুলো খুব বিভ্রান্ত চড়াতো, মিথ্যা সংবাদ প্রচার করতো, আমরা প্রতিটা মিনিট ফেস দ্য পিপলে ফেসটা চেক করতাম কখন কি সংবাদ আসতেছে 34 জুলাই আগে। বিষয় হলো সাগর ভাই বা ফিনাকি ভট্টাচার্য বা ইলিয়াস হোসেন, তাদের কাউ মানে এই যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, যারা খুব যুদ্ধ করেছে, তাদের কাউকে বর্তমান সচিবালয়ের পদ দেওয়া হয়নি, উপদেষ্টার পদ দেওয়া হয়নি। এটা আমাদের প্রবাসীদের একটা কষ্ট। সেকেন্ড হচ্ছে যে আপনার কাছে, আমরা সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে এই জিনিসটা, তাই আপনার কাছে প্রশ্ন করা, যদি স্বৈরাচারের বিচার না করার আগে আপনাদের রাজনৈতিক দলগুলোর চাপে পড়ে বর্তমান সরকার নির্বাচন দিয়ে দেয়, ঠিক যদি হয় জামাত ক্ষমতায় আসবে, না হয় বিএনপি, যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, ক্ষমতায় আসার ঠিক 4 বছর পরে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। যেহেতু ইন্ডিয়া যা শুরু করছে, ইন্ডিয়া ভারত মানি আওয়ামী লীগ, আওয়ামী লীগ মানি ভারত, তারা বাংলাদেশের সাধারণ মানুষকে ভালোবাসে না, সেটা এখন ক্লিয়ার। সো তারপরে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে, বা বিএনপি বা জামাতের নেতা কর্মীরা বাকি জীবন আইনাগর অথবা জিহাদে থাকবে কিনা, সেটা আপনারা মনে করেন কিনা? স্বৈরাচারের বিচার আগে জরুরি নাকি নির্বাচন আগে জরুরি? এবং আরেকটা আমি আপনাদের মাধ্যমে আমরা প্রবাসী, ধন্যবাদ। আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। 30 সেকেন্ড। কলকাতার যে মিডিয়াগুলো বিভ্রান্ত ছড়াচ্ছে, মিথ্যা সংবাদ প্রচার করতেছে, ওইখানে দেখতেছি লাইক কমেন্ট শেয়ার করতেছে আমাদের বাংলাদেশিরাই। ওখানে কলকাতার মানুষ এই সংবাদগুলো দেখে না। শুধু আপনাদের মাধ্যমে আপনারা বলবেন যে ওদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব যারা করেছে বা ফলো করেছে, আনফলো করার জন্য, লাইক কমেন্ট শেয়ার থেকে বিরত থাকার জন্য। ওদের ব্যবসা বন্ধ হয়ে গেলে দেখবেন যে এই সংবাদগুলো অধিকাংশই কমে আসবে। এটাও ওনাদের একটা টেকনিক। আপনাকে ধন্যবাদ। দুইটাই আপনার পরামর্শ, প্রশ্নের চাইতে আপনার পরামর্শটা বড়, আপনার কনসার্নটা, উদ্বেগটা বড়। আপনি বলেছেন যে আওয়ামী লীগের যারা দুষ্কর্ম করেছে তাদের বিচারের আগে যদি নির্বাচন হয় যায়, এটা দেশের জন্য কল্যাণকর হবে না। আমি আপনার সাথে একমত। আমাদের যুব সমাজের দাবিও একই। আমরা আমাদের যুব সমাজকে সম্মান করি, যাদের বুক ছিটিয়ে দেওয়া যুদ্ধের ফসল বর্তমানে শ্বাস প্রশ্বাস নেওয়া, আমরা তাদেরকে অপমান করতে রাজি নই। আপনাকে ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য। আর দ্বিতীয়টা আপনার পরামর্শ, এটা আমরা দেখব ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। জি, ইঞ্জিনিয়ার মুস্তাফা স্বাগত, প্লিজ, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম জি। ওয়া বারাকাতুহু। আপনার মাধ্যমে আর কি আমি দেশবাসী এবং আমি জামাতকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমির জামাত আমার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি, আপনি মনে করেন কিনা জানি না। এবার কারণ হচ্ছে বিগত সরকার যে অর্থনৈতিক অবস্থা বর্তমানে করে গিয়েছে, তাতে দেখা গেছে অনেকগুলো অর্থনৈতিক প্রতিষ্ঠান সহ অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান একরকম ধ্বংসের পর্যায়ে চলে গেছে। এই অর্থনৈতিক অবস্থাকে পুনর্গঠনের ক্ষেত্রে মানে ক্ষমতায় যাওয়ার আগেই জামাতের কি আসলে কোনো নির্দিষ্ট ভূমিকা বা কোনো পরিকল্পনা আছে কিনা, এবং পাশাপাশি এই যে যেটা হচ্ছে স্থানীয় সরকার কি পুনর্গঠনের ক্ষেত্রে মাঠ পর্যায়ে কর্মী বা নেতাদের আপনাদের ভূমিকা বা পরিকল্পনা আসলে কি, সেটা যদি আসলে আপনারা অনেক আগে থেকেই জাতির কাছে যদি এটা একটা পরিকল্পনা আকারে মানে সুনির্দিষ্ট সমস্যার ভিত্তিতে এবং সেইগুলো সমাধান কল্পে পরিকল্পনাগুলো করে নিয়ে যদি যেতে না পারেন, তাহলে আসলে মানে ক্ষমতা যাওয়ার চিন্তাই করা যাবে। আসলে সেটা এক জি, ধন্যবাদ। বাকি উত্তরটুকু আমরা দ্বিতীয়টা আপনার পরামর্শ, এটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে অর্থনৈতিক ভঙ্গুরতার প্রথম যেটা অর্থনৈতিক কাঠামো যেটা ধ্বংস হয়েছে, সেই ক্ষেত্রে রিভাইভালের জন্য আমরা কোনো দলগতভাবে প্রয়াস চালাবো কিনা, এটা আপনি জানতে চেয়েছেন। আমরা আসলে রাজনীতিবিদরা বলে থাকি যে আমাদের দলের চেয়ে দেশ বড়, তো সেই দেশের বড়ত্বের জায়গা থেকে, গুরুত্বের জায়গা থেকে এটা অবশ্যই আমাদের করণীয়। আমরা এই ব্যাপারে ফাইট করে যাচ্ছি। দেশের অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে ব্যাংক এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিং সেক্টর। এই দুইটা সেক্টরকে এরা কিন্তু একদম ধ্বংস করে মাটির সাথে মিশে গেছে। অনেকগুলো ব্যাংক নিবু চলতেছে। সবচেয়ে স্ট্রংগেস্ট লার্জেস্ট ব্যাংক যেটা ছিল ইসলামী ব্যাংক, এটাকে ডাকাতি করে টুকরা করা হয়েছে। আমরা এখন এগুলাকে ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করছি। আপনারা দোয়া করেন যে কঙ্কাল যেটা আছে এটা যেন আবার তার শরীর নিয়ে দাঁড়াইতে পারে। যদি আমাদের এই প্রয়াস অব্যাহত থাকে, সরকার এবং সরকারের বাইরে সকল লেভেল থেকে যদি আমরা সহযোগিতা পাই, আমরা আশাবাদী যে অর্থনীতিকে আবার দাঁড় করানো যাবে। তবে আমাদের একটা অত্যন্ত মজবুত দাবি যে চুররা আমাদের দেশের যত টাকা লুণ্ঠন করে বিদেশে নিয়ে গেছে, জাল ফেলে ওইগুলো আবার দেশে আনতে হবে। সরকারকে এই দায়িত্ব নিতে হবে এবং উদ্যোগ নিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। জনাব নজরুল ইসলাম বলুন, কোথা থেকে বলছেন? আপনি আনমিউট করুন, শোনা যাচ্ছে না। আপনি আনমিউট করুন। জি, আমি দুটি জিজ্ঞাসা করি। এই মুহূর্তে আমরা আলোচনারত, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউকেতে ভার্চুয়াল বক্তব্য দিচ্ছেন যে অবৈধ অসাংবিধানিক, মাত্র 40 মিনিট পূর্বে, অবৈধ অসাংবিধানিক ক্ষমতা গ্রহণকারী সরকারের পদত্যাগ, দায়েরকৃত মামলা প্রত্যাহার, শেখ হাসিনা সরকার তিনি এখনো বৈধ ক্ষমতার অধিকারী। এ ব্যাপারে আমি উত্তর তো যাবই না আজকে। আরেকটা জিজ্ঞাসা, প্রথম জিজ্ঞাসা হচ্ছে যে বৈষম্য অর্থ পাচার ভোটাধিকার লুটের প্রতিবারে যদি 71 যুদ্ধ রাজাকারদের জেল ফাঁসি দেওয়া হয়েছে, মেনে নিলাম একবার, কিন্তু বিগত 4বার ভোটাধিকার লুটের জন্য জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যারা নেতৃস্থানীয় লিড দিয়েছেন তাদের তো 4বার ফাঁসি হওয়া দরকার।
জি আপনার আওয়ামী দাবি লীগের ভাইয়া আছে শব্দটা হচ্ছে যে সংসদে প্রধানমন্ত্রী বললেন লাকুমদুন নিকুমের অর্থ আল্লাহ সকল ধর্মকে বৈধ করেছেন, খ্রিস্টান বিয়া জায়েজ। আরেক জায়গায় বললেন যে শ্রীকৃষ্ণের মত পথ আমাদেরকে বাস্তবে পালন করতে হবে। সড়কমন্ত্রী বললেন তিনি মনে করেন দুর্গতি নাশক করে। আইনমন্ত্রী দুর্গীর কাছে দোয়া চাইলেন। ওই শেষ শব্দ দরবেশ বাবা বললেন কুরআনে কিছু কিছু ভুল আছে, আর এতটা ভুল আছে হাদিস শরীফে। আমি বিব্রত করছি না, আমার বাড়ি কুলাউড়া, ওনার বাড়ি আমার ইউনিয়নের, যে এগুলো বলার পর একজন মানুষ, আমি যদি মুফতি হইতাম আমি ফেকাটার উত্তর দিতাম, যেহেতু মুফতি নয়। এগুলো বলার পর এই ব্যক্তিগত মুসলমানের থেকে আউট হয়ে গেছে। আপনার এই ফতোয়ার জন্য মুফতি হওয়ার জরুর নাই, আপনার ইলমই যথেষ্ট। আপনাকে ধন্যবাদ। জি জি আপনাকে ধন্যবাদ। জনাব ইউরো ড্রিম, আপনার নাম কি জানি না, আপনি বলুন দয়া করে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আব্দুল মুহিত আলমগীর, আমি রোমানিয়া থেকে বলছি। আমি মাননীয় আমিরে জামাতের মাধ্যমে একটা বিষয় সরকারের কাছে দিতে চাই। যেমন বাংলাদেশের মানুষ বিদেশে আসার ক্ষেত্রে প্রবাসীদের, বাংলাদেশের প্রধান যে স্তম্ভ যেটাকে বলা হয় প্রবাসীদেরকে বলা হয় সবসময়, মাননীয় আমিরে জামাত কয়েকবার ওনার বক্তব্যের মাধ্যমে এটাই প্রকাশ করেছেন, আমি ওনার কাছ থেকে শুনতে পেয়েছি। কিন্তু মানুষগুলি প্রবাসে যাওয়ার জন্য প্রথমে যে কাজটা করতে হয়, একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগে। পুলিশ ক্লিয়ারেন্স সরকার নেয় 500 টাকা, আর করতে হলে এটা আমাদেরকে পেতে হলে 2000 টাকা লাগে। এবং প্রথমে পাসপোর্ট করতে হয়, এই পাসপোর্টের ক্ষেত্রে হচ্ছে 1500 থেকে 2000 টাকা অতিরিক্ত দিতে হয়। এই সমস্ত সংস্কার কখন হবে? আর একটা বিষয়, প্রবাসী কল্যাণ যে ব্যাংক করা হয়েছে, প্রবাসী কল্যাণ একটা ব্যাংক করা হয়েছে প্রবাসীদের জন্য। আসলে প্রবাসীদের কোনো কল্যাণ করা হয় না এখান থেকে। আমি কোভিডের সময়, আমি নিজের কথা বলতেছি, কোভিডের সময় আমি বাংলাদেশে আসার পরে আমি যেতে পারি নাই। সরকার কয়েকশো কোটি টাকার প্রণোদনা করতে ব্যবস্থা করলো। অসংখ্যবার যাওয়ার পরেও আমি একটা টাকা নিতে পারিনি তাদের কাছে, কোনো ধরনের সহযোগিতা পাই নাই। আমার রোমানিয়ার ভিসা হয়েছে, আমি কয়েকবার তাদের কাছে গেছি, আসার জন্য আমার বিমানের টিকিটের টাকা নাই, কোনোভাবে তাদের কাছে কোনো সহযোগিতা পাওয়া যায় না। মাননীয় আমিরে জামাতের মাধ্যমে আমি সরকারের কাছে এই আহ্বান জানাই যে প্রবাসে যেতে যে সমস্ত সমস্যা তৈরি হয়, পুলিশ ক্লিয়ারেন্স এবং পাসপোর্ট এবং প্রবাসী কল্যাণ ব্যাংক যে জন্য তৈরি করা হয়েছে, এখান থেকে আদৌ প্রবাসীরা কোনো ধরনের সহযোগিতা পাবে কি পাবে না, যদি উনি একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি ছেড়ে দিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি বাদ দিয়েছেন, সেটা হলো টিকেটের সিন্ডিকেশন করে টিকেটের মূল্য বাড়িয়ে এখান থেকেও জুলুম করা হয়। জি আমি জি অন্য দেশে এয়ারলাইন্সে দেখা যাবে যেখানে আমরা 1 লক্ষ টাকা যেতে পারছি, এখানে দেখা যাবে আমাদের 2.5 লক্ষ টাকা। যদি আমি জামাত বিরক্ত না হন, আমি 30 সেকেন্ডে আমার কথাটা শেষ করতে চাই। এভাবে আমি রোমানিয়ায় আছি, 50,000 টাকার মতো রোমানিয়া আমি দেখছি বাংলাদেশের মানুষ ইনকাম করে, এবং নেপাল এবং শ্রীলঙ্কার মানুষ, প্রত্যেকটা দেশের মানুষ 2 বছর পরে তারা চলে যায় তাদের দেশে। কিন্তু আমাদের এই বিমানের ভাড়ার জন্য 4 বছর মানুষ এখানে থাকলেও একটা দিনের জন্য বাড়িতে যাওয়ার এত স্যাক্রিফাইস করতে হয় আমাদের দেশের মানুষের বিমানের। সবগুলাই ভাঙতে হবে, আপনাদেরকে সাথে নিয়ে আমরা ভাঙবো, আল্লাহ যদি শক্তি দেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জনাব মহিউদ্দিন জাবের, আপনি বলুন, আর দুজনের প্রশ্ন নিয়ে আজকে প্রশ্ন সেশনটা শেষ করব প্লিজ। জনাব মহিউদ্দিন জাবের। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সাগর ভাই। আমিরে জামাতকেও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমিরে জামাতকে আমি প্রশ্ন করতে চাই যে যদি সংখ্যানুপাতিক নির্বাচন না হয়ে আগের সিস্টেমে গতানুগতিক নিয়মে নির্বাচন হয়, তাহলে আমিরে জামাত কোন আসনে ইলেকশন করবেন? সিলেট সদর না ঢাকা 15, বা শোনা যায় সিলেট 5ও করতে পারেন, তিনি কোথায় ইলেকশন করবেন? ধন্যবাদ। আসলে নির্বাচনের সিদ্ধান্ত নেয় আমাদের কেন্দ্রীয় কমিটি, একটা ইলেকট্রাল কলেজ বলা হয়, তারাই ডিসিশন নেন। এখানে আমাদের ব্যক্তির কোনো ইচ্ছা আমরা প্রদর্শন করি না, তবে সংগঠন সকল দিক বিবেচনায়, দেশের স্বার্থ বিবেচনায়, দলের ভালো দিক বিবেচনায় তারা সিদ্ধান্ত নিয়ে থাকেন। এমন তো হতে পারে আপনি 3 আসনের কথা বলেছেন, কোনোটাই সংগঠন আমার ক্যান্ডিডেট হিসেবে ফিট মনে করলো না, মনে করলো যে একটা আনফিট বুড়া মানুষ দরকার নেই, সেটাও তো মনে করতে। তোমার অপেক্ষা থাকুন, ইনশাআল্লাহ সঠিক সময় ডিসিশন পেয়ে যাবেন, আল্লাহ চাইলে দোয়া করতে থাকুন। ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন। আমি 1000 টাকা দিছি তো। জি আসসালামু আলাইকুম। জি সাগর ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি আসলে আপনাকে ধন্যবাদ জানাই, এবং আমাদের মহামান্য আমিরে জামাতকে আপনার মাধ্যমে এবং আমার দেশবাসীর পক্ষ থেকে ওনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব, আসলে আপনি সুযোগ দিচ্ছেন এখানে অংশগ্রহণ করার জন্য। এই সুযোগ পেয়ে মূলত এটা আসলে হাতছাড়া করে নাই আর কি। তো অংশগ্রহণ করলাম। আসলে আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার জন্য আমাদের যে আমিরে জামাতের এই যে আমাদের বর্তমান যে চলমান শিক্ষা যে পদ্ধতি, আমরা এর আগে আমরা যে কারিকুলাম, নতুন কারিকুলাম থেকে এখন আবার যে একটা অবস্থা, আবার আমরা পুরনো কারিকুলামে ফিরে যাচ্ছি। একজন শিক্ষক হিসেবে আমি জানতে চাই যে শিক্ষা নিয়ে আমাদের আমিরে জামাতের ভবিষ্যৎ পরিকল্পনা ওনার কাছ থেকে একটু ক্লিয়ার হতে চাই, সারা বাংলাদেশের শিক্ষকদের পক্ষ থেকে ওনাদের কোনো পরামর্শ বা পরিকল্পনা রয়েছে? অবশ্যই, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা ঠিক মানে জাতি ঠিক, শিক্ষা বেঠিক মানে জাতীয় বেঠিক। তো আমরা শিক্ষার ক্ষেত্রে 2টা উপাদানকে অবশ্যই মনে করি যে একত্রিত করা উচিত, সমন্বয় করা উচিত, নৈতিক শিক্ষা এবং জাগতিক শিক্ষা। আমাদের শিক্ষা আনফরচুনেটলি না নৈতিক শিক্ষা আছে, না ভালো জাগতিক শিক্ষা আছে। ফলে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি খুবই গভীর বেদনার সাথে বলতে চাচ্ছি যে আমরা সার্টিফিকেট বিতরণ করছি, কিন্তু আমরা কোয়ালিটি তুলে দিতে পারছি না আমাদের ছাত্রছাত্রীদের হাতে। এটার অনেকগুলো কারণ আছে, শুধু একটা কারণে কথা বলা যাবে না। এখানে অনেক আমূল পরিবর্তন আনার প্রয়োজন হবে, মানসিকতা পরিবর্তন আনতে হবে, সিস্টেমের পরিবর্তন আনতে হবে, এবং সিলেবাস কারিকুলামকে নৈতিক শিক্ষা কেন্দ্রিক করতে হবে। যদি আমরা নৈতিক শিক্ষাকে বাদ দিয়ে শুধু জাগতিক শিক্ষা দিই, তাহলে জাগতিক শিক্ষা আমাদেরকে শিখাবে যে যত বড় শিক্ষিত হবে তার তত বেশি বৈধ অবৈধ পথে ইনকাম করার সুযোগ হবে। সেই শিক্ষাটাই আমাদেরকে দিবে। আমরা ওই শিক্ষা থেকে জাতিকে বের করে আনতে চাই যে না, প্রত্যেকটা শিক্ষিত ব্যক্তি মনে করবে যে আমার এই শিক্ষার পিছনে এই দেশের একজন ভিক্ষুকের অবদান আছে, তার টাকাও আমার শিক্ষার পিছনে খরচ হয়েছে। কারণ ওই ব্যক্তিটিও বিভিন্ন দোকান থেকে গিয়ে সওদা কিনে, তাকেও সেখানে কিন্তু ভ্যাট পরিশোধ করতে হয়। ভ্যাট মানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আগেই ট্যাক্স দিয়ে সে তার সওদা কিনছে। তার ট্যাক্সটা তো আমি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করছি, আমি যে ইউনিভার্সিটিতে, কলেজে, স্কুলে, মাদ্রাসায় লেখাপড়া করছি, তার উন্নয়নে তো সেই টাকাটাও ব্যয় হচ্ছে। শিক্ষকদের বেতন, কর্মচারীদের বেতন, সকলে অ্যাপ্লায়েন্স, সবগুলোতে সেও তো। এই দায়বদ্ধতার মানসিকতা যতক্ষণ পর্যন্ত একজন শিক্ষিত মানুষের মনে আমরা তুলে দিতে পারবো না, জাগ্রত করতে পারবো না, এই মানুষ কখনো তার জাতির প্রতি আন্তরিক হবে না।
দায়বদ্ধ হবে না, তার কোনো দায়বদ্ধতা থাকবে না। আমরা এই দুইটা সমন্বয়ে একটা শিক্ষা ব্যবস্থা তুলে দিতে চাই এবং এই ব্যাপারে আমাদের সুনির্দিষ্ট সুপারিশমালা আছে। আমরা এই সরকারের জন্য কিছু দিয়েছি, বাকিটা আমরা হাতে রেখেছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দুজন আরো তিনজন আছেন, আপনারা কি আছেন কিনা আপনারা একটু জানান। আমি জামান হুসাইন, আপনি বলুন কোথায় বলছেন। জি, না আপনার ইয়ে হয়নি, আনমিউট করুন। জি, এখন ঠিক আছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জনাব সাইফুর রহমান সাহেব এবং জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এবং আমাকে জয়েন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমার একটা, আমি প্রবাসী, আমি দিল্লি থেকে, আমার নাম জামান। আমার একটাই শুধু প্রশ্ন, বিগত সরকারের আমলে অনেকেই অনেক ধরনের প্রবাসীদের জন্য সুযোগ সুবিধার জন্য কথা বলে, এক এক সময় এক একটা উদ্যোগ নেওয়া হয়, কিন্তু আমরা বাস্তবিক অর্থে সকল উদ্যোগ কিন্তু আমরা পর্যালোচনা করে দেখলাম যে আমাদের ওইভাবে কিন্তু আমরা ওইভাবে পাই নাই। আর যেহেতু আমরা ওইভাবে পাই না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে জামাত ইসলামের আমির সাহেবের কাছে যে আমির সাহেবের কাছে, ওনারা যদি ক্ষমতায় যাওয়ার পরে বাংলাদেশের প্রবাসীদের জন্য তাদের প্রথম উদ্যোগটা কি হবে প্রবাসীদের জন্য? আচ্ছা, ধন্যবাদ। যদি উনি একটু আগে বলেছেন বিষয়টা নিয়ে, তারপর যদি বলা থাকে এই সময় উনি জিজ্ঞেস করেছেন যে অনেকগুলো বিষয় বলেছি, তো কোনটা প্রথম উদ্যোগ হবে আমাদের? প্রথম উদ্যোগটা হবে যে সম্মানের সাথে তাদেরকে দেশে আমন্ত্রণ জানানো, যেটা আপনার দেশ। আপনি আসেন, আপনি ফিল করবেন যে এটা আপনার দেশ। এখন প্রবাসীদের এমন অবস্থা যে বাচ্চা কাচ্চা নিয়ে একবার আসলে বলে যে আর এই দেশে আমার না যাওয়াই ভালো। আমরা সেই আপনার দেশের পরিবেশটা প্রথমে নিশ্চিত করার চেষ্টা করি, আপনার সফরের শুরু থেকে শেষ পর্যন্ত। এরপরে বাকি অধিকারগুলো আপনার হাত ধরে একটা একটা করে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আপনাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ। এখন তো লোকেরা কমফর্ট ফিল করে না দেশে আসলে। জি, আমার কাছে মনে হয় আমরা এই দর্শক পর্বটা এখানে শেষ করছি। শুরু করলাম, আপনার কাছ থেকে শেষ বক্তব্য শুনতে চাই। আমাদের দর্শকদের প্রতি সবকিছু মিলিয়ে শেষ করে শুনতে চাই। অনেক লম্বা হয়ে গেছে আপনাদের দীর্ঘক্ষণ। অনেক ধন্যবাদ। সোফার 15-2 ঘন্টার প্রায় কাছাকাছি আমরা একসাথে ছিলাম। আমি ধৈর্যশীল দর্শকদেরকে প্রথমে মোবারকবাদ জানাই যে দীর্ঘ সময় ধরে আমাদের সাথে অবস্থান করেছেন। আপনার মাধ্যমে এবং আমার প্রিয় দর্শক বন্ধুদের মাধ্যমে দেশে এবং প্রবাসে বাংলাদেশি যারাই আছেন তাদের কাছে আমার অনুরোধ যে দেশটা আমাদের সবার, এবং কোনো অভিমান আমরা না করে বরঞ্চ নিজের জায়গা থেকে সর্বোচ্চ এই দেশের জন্য কি করা যায়, একটা ঐক্যবদ্ধ জাতি গঠনের জন্য, একটা বিভক্ত জাতি নয়, হিংসা রেশারেশি থেকে বের করে এনে একটা জাতিকে কিভাবে একটা যৌক্তিক জায়গায় দাঁড় করানো যায় সেই ব্যাপারে আসুন যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি। যদি আমরা এক হয়ে জাতীয় স্বার্থে কাজ করতে পারি যে যেখানে আছি, ইনশাআল্লাহ আমাদের দেশের বিদ্যমান সমস্যার যেমন সমাধান হবে, তেমন বিপুল সম্ভাবনার একটা দেশ হিসেবে আমরা শান্তিপূর্ণ একটা দেশ আমরা ফিরে পাবো, যে দেশের মানুষ নাগরিক হিসেবে পরিচয় দিতে দেশে এবং প্রবাসে সর্ব জায়গায় তারা গর্ববোধ করবে। এমন একটা মানবিক দেশ গড়ার জন্য সকলের আন্তরিক সহযোগিতা চাই এবং আমাদেরকে আপনারা সময় সময় যদি আপনাদের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে এবং আমাদের কোনো কাজ যদি আপনাদের পছন্দ না হয় তার সমালোচনা করে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, এই আহ্বান আপনাদেরকে জানাতে। যখন কথা বলি তখন আপনাকে আমি বলেছিলাম যে আমার এখানে একটা সেগমেন্ট আছে, সেটা জনগণের মুখোমুখি হতে হয় বা করি আমি। ক্ষেত্রে না যেসব নেতারা রাজি হন, কেউ রাজি হন না, কিন্তু আপনি খুব চমৎকার ভাবে ওয়েলকাম করে বলেছেন আপনি, বরং এটা খুবই ভালো উদ্যোগ। অবশ্যই আমি জনগণের মুখোমুখি হতে চাই। আশা করি উদ্যোগ সম্মিলিত থাকবে, আপনার কথাগুলি আপনি বাস্তবায়নের উদ্যান করবেন এবং জনগণ আপনাদেরকে সরাসরি প্রশ্ন করবার সুযোগ পাবে এবং সেই জবাবদিহিতার ক্ষেত্রে আপনারা, এই ক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ভালোবাসার সহযোগিতা চাই, আপনাদেরকে পাশে চাই এবং আপনাদেরকে সাথে চাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জনাব শফিকুর রহমান। আবারও কখনো দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। সামনে নির্বাচন আসছে, আপনাকে আপনার কথা শোনার জন্য আবার হয়তো আপনার কাছে যাবো জনগণের মুখোমুখি করার।